হ্যালো আমার ভালোবাসার প্রিয় পাঠক পাঠিকারা, তোমাদের জন্য আবারও একটা নতুন গল্প নিয়ে চলে আসলাম। আমাদের এই চ্যানেলে নতুন নতুন ভালোবাসার গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি অন করে দিন। আর হ্যাঁ, লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। সবাই যখন শুভর লাশ নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে সেই সময় শুভ ধনীরাম সহ তার মামা বাড়িতে আসলো। সবাই তো অবাক হয়ে গেল নিউজে যে তারা শুনবো দুজন সেনাবাহিনী মারা গেছে বোম ডিফিউজ করতে গিয়ে। শুভর নানি এগিয়ে গিয়ে শুভকে জড়িয়ে ধরলো। একে একে শুভর মামা মামি খালা রুকাইয়া শয়ন সবাই জড়িয়ে ধরলো। সবাই এভাবে জড়িয়ে ধরাতে শুভ অবাক হলো। রানু ভাই, তুই ঠিক আছিস তো? তোর কোনো কিছু হয়নি তো? আমার আবার কি হবে? আমরা যে নিউজে দেখলাম দুজন সেনাবাহিনী বোম ডিফিউজ করতে গিয়ে মারা গেছে। তুই ছাড়া কেউ বোমা ডিফিউজ করার নেই, তাই তো তোকে কালকে নিয়ে গেল। আরে দাঁড়ান দাঁড়ান বলতেছি সব। আসলে আমার যে কাজ ছিল তা করতেছিলাম, কিন্তু সেই কাজটা আমাকে করতে না দিয়ে দুজন নতুন অফিসারকে দেয়। তারা ভুল কাজ করে আর সেখানে বোম ব্লাস্ট হয়। তাহলে তোর ফোন কেন বন্ধ ছিল? মনে হয় চাপ পড়ে বন্ধ হয়েছে। জানিস, এক মুহূর্তের জন্য পুরো বাড়ি নিস্তব্ধ হয়ে গিয়েছিল। তোকে পেয়ে আমাদের বাসার সবাই দেহের প্রাণ ফিরে আসলো। এই জন্য বলি এইসব চাকরি করার দরকার নাই। মামা, এদেশের সেনাবাহিনী যদি মন প্রাণ দিয়ে তাদের দায়িত্ব পালন না করে তাহলে কি হবে একবার ভেবে দেখেছেন? সেনাবাহিনীতে সবাই চাকরি পায় না, আর যারা পায় তার দেশ এবং জাতির গর্ব। সেনাবাহিনী জীবন দেবে তবুও দেশের মানুষকে শান্তিতে রাখবে। ওর কথা বাদ দিয়ে বাড়ির ভেতরে চল তো, কত কাজ পড়ে আছে এখন। ধনীরাম, ব্যাগটা নিয়ে ভেতরে আসো। ধনীরাম ব্যাগ নিয়ে মনে মনে অনেক কথা বলল শুভকে। সবাই বাড়ির ভেতরে গেল। মাহমুদা দূরে দাঁড়িয়ে কান্না করতেছে। অল্পের জন্য সে আবারও শুভকে পেল। রুকের হঠাৎ করে মেহেরিনের কথা মনে পড়ে গেল। সবাই যখন শুভকে নিয়ে ব্যস্ত তখনই রুকায়া মেহেরিনের ঘরে ঢুকলো। ঘরে ঢুকে দেখে মেহেরিন সেজদায় পড়ে কান্না করছে। মেহেরিনের নামাজ শেষ হলে মোনাজাত করে যখন আল্লাহর কাছে শুভর জীবন ভিক্ষা যাচ্ছে, ঠিক তখনই মেহেরিন, আল্লাহ তোর দোয়া কবুল করেছে। মোনাজাত শেষ করে পেছনে ফিরে দেখে রুকাইয়া দাঁড়িয়ে আছে। একটু আগেও যে রুকায়ার চোখে পানি ছিল সেই রুকায়ার মুখে এখন হাসি। মেহেরিন জায়নামাজটা তুলে রাখলো। আমি কি বলেছি শুনতে পাস নাই তুই? আরে পাগলি, আল্লাহ তোর দোয়া কবুল করেছে। শুভ বাড়িতে ফিরে এসেছে। কেন আপু মজা করতেছো তুমি? নিউজে তো নিজেই দেখলে। সেটা অন্য সেনা মারা গেছে। বিশ্বাস না হলে শুভর ঘরে গিয়ে দেখ, শুভ এসেছে। সত্যি বলছো আপু? আমি কি তোর সাথে মজা করছি নাকি? গিয়ে দেখ, তোর শুভ ফিরে এসেছে। মেহেরিন আর এক মুহূর্ত দেরি করলো না, দৌড়ে নিজের ঘর থেকে বের হয়ে শুভর ঘরে গেল। ধনীরাম তখন তার গা থেকে শার্টটা খুলতেছিল। শুভ ব্যাগ থেকে কি যেন বের করতেছিল। ঠিক সেই সময় শুভকে ঘুরিয়ে মেহেরিন জড়িয়ে ধরল। হঠাৎ ঘরে কেউ ঢোকাতে ধনীরাম লজ্জা পেয়ে খাটের নিচে ঢুকলো। খাটের নিচ থেকে বোঝার চেষ্টা করতেছে কে এলো। মেহেরিন এবার শুভর গালে মুখে চুমু দিতে লাগলো। ধনীরাম লজ্জায় নিজের চোখ দুটো বন্ধ করল। তাৎক্ষণিক এমন হওয়াতে কিছুই বুঝল না শুভ। স্যার, আপনাদের ভালোবাসার বিনিময় হলে আমি খাটের নিচ থেকে বের হই। ধনীরামের গলা শুনে শুভ মেহরিনকে সরিয়ে দিল। মেহরিনও ভয় পেল, ঘরে আবার কে আছে। ধনীরাম এবার খাটের নিচ থেকে বের হলো। তোমাকে খাটের নিচে গিয়ে ঢুকতে বলেছে? স্যার, খালি শরীর হঠাৎ দৌড়ে এসে এমনি ঢুকলেন, তাই ভয়ে লুকিয়ে পড়েছি আমি। তোমাকে সেনাবাহিনীতে চাকরি কে দিয়েছে সেটাই তো বুঝতে পারতেছি না। স্যার, আমি বের হই, আপনারা ভালোবাসা করেন। কি বললে তুমি? কিসের ভালোবাসা? উনি যেভাবে দৌড়ে এসে আপনাকে জড়িয়ে ধরে চুমু খেল, তাতে তো মনে হচ্ছে উনি আপনার বউ ভাই। কি রাবিশের মতো কথা বলো? তুমি ভালো করে জানো না আমি সিঙ্গেল। তাহলে এতগুলো চুমু দিল যে? আপনি ঠিক বলেছেন ধনীরাম, আমি শুভর বউ হই, কিন্তু আপনি এখানে কিভাবে? স্যার, জোর করে নিয়ে এসেছি, ঘরে আমার ছোট ছোট বাচ্চা আছে। আপনি তো মজার মানুষ। আপনার স্যারকে বলেন এরপর কোনো কাজ করলে যে তার বউকে মানে আমাকে ফোন করে জানায়। স্যার, উনি বেয়াদব মেয়ে কোথাকার, কথা নেই বার্তা নেই, হুট করে পরপুরুষকে জড়িয়ে ধরে চুমু খান। জি না, তুমি তো আমার বর বাবু। ধনীরাম, গোসলের সবকিছু হাতে নিয়ে আমার সাথে আসো, দিঘিতে গোসল করতে যাবো আমরা। শুভ হন হন করে বের হয়ে গেল। ধনীরাম ও লুঙ্গি গামছা সাবান শার্ট সব নিয়ে শুভর পেছনে দৌড় দিল। মেহরিন মনে মনে মুসকি মুসকি হাসতে লাগলো। তার মানে এখনও শুভর মনে মেহরিনের জন্য ভালোবাসা আছে।
গোসল শেষ করে যখন আসবে সেই সময় কোথা থেকে যেন মাহমুদা এসে শুভকে জড়িয়ে ধরল। ধনীরাম এবার শুভর দিকে, শুভ একবার ধনীরামের দিকে। ধনীরাম হাত দিয়ে বোঝালো ইনিও তাকে ভালোবাসে নাকি। শুভ চোখ গরম করে তাকালো ধনীরামের দিকে। শুভ আস্তে করে মাহমুদাকে শুভর কাছ থেকে সরিয়ে নিল। জানেন শুভ, যখন শুনেছি আপনি মারা গেছেন তখন মনে হয়েছিল আপনি মারা যাননি, আমি মারা গেছি। কিন্তু এভাবে জড়িয়ে ধরার কারণ? বোঝেন না কিছু? কেন জড়িয়ে ধরেছে? না, কিছুই তো বুঝলাম না। স্যার, আপনার মতো এত বুদ্ধিমান পুরুষটা এটা বোঝে না। উনি তো আপনাকে ভালোবেসে জড়িয়ে ধরছে। যখন শুনেছে আপনি মারা গেছেন তখন থেকে নাকি উনি মারা গেছে, মানে দাঁড়ালেও উনি আপনাকেও। চুপ করবে তুমি মাহমুদা? হঠাৎ কেন জড়িয়ে ধরলে আর কি বুঝবো আমি? আমি আপনাকে পছন্দ করি, ভালোবাসি। মাহমুদার এমন কথা শুনে শুভ পুরোই আহমক হয়ে গেল। এই পিছিয়ে কাজটা করলো কি, আর তাকে বলে গেল কি? শুভর তো খুব রাগ হচ্ছে। এ পিছিয়ে সত্যি সত্যি পেকে গেছে। ধনীরা মুস্কি মুস্কি হাসতেছে। স্যার, তাহলে দুজনের সাথে আমি তো একজনকেও সামলাতে পারি না। বেশি বোঝো না ধরিরাম, কিসের দুজন? স্যার, রাগ দেখে লাভ নেই। ঘরের ভেতরে একজন, ঘরের বাইরে আর একজন। স্যার, সবই কপাল। আপনি তো ভাগ্যবান। চুপ করো, কিসব বলো তুমি? আমার মাথায় তো কিছুই ঢুকতেছে না। হঠাৎ এদের দু বোনের কি হলো? তার মানে ঘরের ভিতরের জন আর বাইরের জন দুজনই বোন হয়? বাহ স্যার বাহ। এই না হলো চৌকি অফিসার আপনি, বড়টার সাথে ছোটটার ফ্রিতে চাচ্ছেন। ওদের দুজনের হিসাব পরে করতেছি, আগে তোমার হিসাব করে নেই। ওরে বাবা, আমি এখন আর নাই। ধনীরাম দিল দৌড়। শুভ ধনীরামকে ধরার জন্য তার পিছনে পিছনে দৌড় দিল। বাড়িতে ঢুকেই দুজনেই শান্ত হলো। মাহমুদা ধনীরাম আর শুভকে খেতে দিল। মাহমুদা বারবার শুভর দিকে দেখতেছে আর লজ্জা লজ্জা ভাবখানা করতেছে। শুভ কোনো কিছু বলতেও পারছে না, আবার শুইতেও পারছে না। ধনীরাম তো মজা নিতেছে। এতদিন খুব জ্বালিয়েছে শুভ ধনীরামকে। এখন ধনীরামের সময় এসে গেছে। মেহেরিন এবার রুকাইয়ার ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিয়ে তার কাছে বসলো। আপু, আজ বাদ কালকে তোমার বিয়ে, বাড়িতে আরও মেহমান আসা শুরু করেছে। তো বিয়ে বাড়িতে মেহমান আসবে না? আপু, কথা সেটা নয়, তুমি চলে গেলে শুভকে বোঝাবে কে? আচ্ছা ঠিক আছে, আজকে রাতে বাড়ির ছাদে শুভকে নিয়ে যাব আমি, তুই সেখানে থাকিস। আপু, যদি পরে ব্যস্ত হয়ে পড়ো তখন কি হবে? এই যে গান বাজনা শুরু করে দিয়েছে। আহা থাম না, দেখছি তো আমি বিষয়টা, আয় আমার সাথে। বাহিরে বক্সে ডিজে গান বাজতেছে আর একদল ছেলে মেয়ে নাচ করতেছে। মাহমুদা শুভর পাশে দাঁড়িয়ে বারবার কনুই দিয়ে গুঁতে দিতেছে তো হাসতেছে। মেহেরিন রুকাইয়া ঘর থেকে বের হয়ে শুভকে খুঁজতে খুঁজতে সেখানে এসে দেখে এই ঘটনা। হঠাৎ করে মাহমুদা শুভর গালে কিস দিয়ে দিল এক দৌড়। রুকাইয়া আর মেহেরিন দুজন দুজনের দিকে বারবার দেখতেছে। তারা দেখলেও শুভ কোনো কিছু বলল না। আর ওদিকে ধনীরাম এসব দেখতেছে আর হাসতেছে। মেহরিন এবার রুকায়াকে নিয়ে মাহমুদার কাছে গেল। তুই শুভর কালে কিস করলি কেন? আপু, তোমরা দেখেছো? প্লিজ এই কথা কাউকে বলো না। আগে বল, শুভকে কিস করলি কেন? আপু, আসলে হয়েছে কি, আমি না তুই কি সেটা বল। প্রমিস, কাউকে বলবে না তো তোমরা? আচ্ছা বলবো না, এবার বল কেন কিস করেছিস? আপু, আমি না প্রথম দেখাতেই শুভকে ভালোবেসে ফেলেছি। এখনো পর্যন্ত বলতে পারি নাই, তাই তো সুযোগ পেলে বারবার শুভর কাছে যাই। কত করে বোঝাতে চেষ্টা করেছি, বুঝলোই না, তাই কিস করেছি। শুভ আসারই বা কয়দিন হলো, এর মাঝে এত দূর? আপু, লাভ বলে কয়ে আসে না, হয়ে যায় তো। নাক টিপলে দুধ বের হবে, সে আবার ভালোবাসে শুভকে। আপু, তুমি দেখি কিছুই জানো না, কোথায় টিপলে কি বের হয়। আজকে তোর খবর আছে, বড় বার বেড়েছে দেখছি তোর। মেহরিন থাম তুই, আমি দেখছি বিষয়টা। মাহমুদা, তোর বয়স আর শুভর বয়স দেখছিস, আর মামা চালে কি হবে ভেবেছিস? আপু, অত শত বুঝি না আর বয়স বুঝি না। আব্বু মেনে না নিলে ফুপির মতো শুভকে নিয়ে পালিয়ে যাবো আমি। আপু, শুনেছ কি বলতেছে? বয়স এখনো 18 হয়নি, এর মাঝে কি সব বলতেছে। মেহরিনে রাগ করে লাভ নেই। মাহমুদা শোন, তোর বিষয়ে শুভর সাথে আমি কথা বলবো, কিন্তু এর আগে কোনো কিছু আর করবি না। এবার যা, তুই গিয়ে কাজ কর। মাহমুদা গুনগুন করে গান গাইতে গাইতে সেখান থেকে গেল। মেহরিনের মনটা চাচ্ছে গালে কয়টা লাগিয়ে দিতে। মেহরিন রাগে চোখ মুখ লাল করেছে। দেখ মেহরিন, মাহমুদা ছোট এখন,
রাগ দেখালে বা কোনো বললে সমস্যা হবে, তাই এই বিষয়ে আগে আমাদের শুভর সাথে কথা বলা উচিত। দেখলে তো আপু কি বলে গেল, সে নাকি পালাবে ফুপির মতো। আর হ্যাঁ, আমার কথার ভুল ধরলো, কোথায় টিপলে কি বের হয়। রাগ করিস না, দেখ রাগের মাথায় কোনো বললে আবার উল্টাপাল্টা কিছু করবে সে। আগে শুভকে ডাক দাও, ওর সাথে আমাদের কথা বলতে হবে। তুই ছাদে যা, আমি মাহমুদা আর শুভকে নিয়ে ছাদে যাচ্ছি। তোদের দুই বোনের ছেলায় আমার বিয়ের আনন্দ হবে না। মেহেরিন ছাদে গেল, অপেক্ষা করতে লাগলো। রুকাইয়া শুভকে ছাদে যেতে বলল। শুভ ধনিরামকে নিয়ে ছাদে গেল। রুকাইয়া মাহমুদাকে কাছ থেকে নিয়ে ছাদে আসলো। সবাই একে অপরের দিকে তাকিয়ে আছে। শুভ, তোমার সাথে আমার কথা আছে বলে তোমাকে ডাকলাম এখানে। আপু, আমি এখানে থাকতে পারবো না, তোমাদের যা বলার বলে নাও, আমার লজ্জা করতেছে। তো লজ্জা বের করে দিব, একটু অপেক্ষা কর তুই। মেহেরিন, চুপ থাকতে বলেছি তোকে। আপু বলো, কি বলবে আমাকে? আপু ছাড়ো না, আমি ভিতরে যাই, আমার লজ্জা লাগতেছে এখানে থাকতে। চুপচাপ থাক এখানে। আপু কি বলে সবটা আগে শোন ভালো করে, বুঝলি তুই? শুভ, আসলে কথাটা হচ্ছে মাহমুদা নাকি তোমাকে ভালোবাসে, যার কারণে তোমাকে নাকি কিস করলো একটু আগে। শুধু কিস না, গোসলের পর তো স্যারকে জড়িয়েও ধরেছিল ইনি। কি জড়িয়ে ধরেছিল? তবে আর বলছি কি, এমনভাবে ধরলো মনে হলো কত জন্মের প্রেম দুজনের। কিন্তু স্যার বলল, চুপ করবে ধমিরাম? মেহেরিন এবার তীক্ষ্ণ দৃষ্টিতে শুভর দিকে তাকালো। তাহলে কি শুভ মাহমুদাকে সুযোগ দিয়েছে, নাকি মাহমুদা তার থেকেও সুন্দরী? শুভ ভেবে পায় না এই পিচ্ছি মেয়েটা তাকে ভালোবাসে, যার কারণে তাকে জড়িয়ে ধরেছিল, কিসত করলো। মাহমুদা তো লজ্জা পেল অনেক এসব শুনে। নিচের দিকে তাকিয়ে আছে মাহমুদা, কিন্তু মেহেরিনের খুব রাগ হচ্ছে শুভ এরকম একটা কাজ করতে পারল। তাহলে কি শুভ মেহেরিনের উপর প্রতিশোধ নেয়ার জন্য মাহমুদাকে? এরপর মেহরিন যা করলো সেটা কেউ বিশ্বাস করতে পারেনি। মেহরিন এবার এগিয়ে মাহমুদার গালে ঠাস করে একটা থাপ্পড় মারল। মাহমুদা ভয়ে মেহরিনের দিকে তাকাতে পারছে না। রুকায়া এবার মেহরিনকে আটকালো। ধনিরাম তো ভয়ে চুপসে গেল, কারণ সে কি কোনো ভুল কিছু বলল নাকি? শুভ অবাক হয়ে গেল মেহরিনের এরকম একটা কাজ করবে। শুভ, নিজেই তো দেখলে মেহেরিন কি কাজটা করলো। এবার তো কোনো বলো নাকি এভাবে চুপ থাকবে? আপু আমি কি বলবো? মাহমুদা যে আমাকে ভালোবাসে, আমার জন্য এত কিছু করলো, সেসব তো জানি না। জানবে কি করে তুমি? তুমি তলেরও খাবে, ওপরেরও খাবে। আমার ওপর প্রতিশোধ নেওয়ার জন্য এই কাজ করেছো। একদম বাজে কথা বলবেন না বলে দিলাম। আমি কোনো বাজে কথা বলছি না, বুঝলেন? মাহমুদা না হয় ছোট, সে না হয় বোঝে না, কিন্তু তুমি তো অবুঝ নও, সব জানো, সব বোঝো। তারপরও কেন ওর সাথে এরকম করলে? আপু, রাগ হচ্ছিস কেন? শুভ তো আমার সাথে কোনো কিছু করে নাই। ভালোবাসা তো পাপ নয়, আর শুভর মতো ছেলেকে যে কেউ পছন্দ করবে, ভালোবাসবে। তোকে এবার জুতো পেটা করবো আমি। শুভ সম্পর্কে কি জানিস তুই? এত বড় বড় কথা বলিস? থামবি তোরা দুবোন নাকি চলে যাবো আমি? শুভ, কিছু বলো, কিছু করো। দেখো সব জানি আমি। এক মুহূর্তে সবাই নীরব হয়ে গেল, কারো মুখে কোনো কথা নেই। ধনিরাম আর মাহমুদা কোনো কিছুই বুঝতেছে না। মেহরিন তো শুভর দিকে তাকিয়ে আছে, শুভ কি বলে সেটাই শোনার অপেক্ষায় আছে। শুভ ভেবে পাচ্ছে না কিভাবে মাহমুদাকে সে বোঝাবে। রুকায়া বারবার চোখের ইশারায় শুভকে বলতেছে কিছু বলার জন্য। মাহমুদা দেখো, তোমার বয়স হচ্ছে পড়াশোনা করার, এটা প্রেম করার বয়স নয়। আর তোমার সাথে আমাকে মানাবেও না। তোমার বয়স আর আমার বয়স পার্থক্য আছে। কেন মানবে না? মনের মিল থাকলে বয়স কোনো ব্যাপার না। কিন্তু তোমাকে তো আমারও ভালো লাগা লাগবে, পছন্দ হওয়া লাগবে। হতে পারে আমার মনে অন্য কেউ আছে। সবে মাত্র কলেজে পড়ো, এরপর ভার্সিটিতে যাবে, দেখবে আমার থেকেও ভালো কাউকে পাবে তুমি। আমাকে অত বুঝিয়ে লাভ নেই, আমি আপনাকেই চাই শুভ। আপনি আমার প্রথম ভালোবাসা, বুঝলেন? মাহমুদা এই বলে দৌড়ে চলে গেল। সবাই তো অবাক হয়ে গেল। সত্যি তো, মাহমুদা বোঝে কম। এবার রুকায়া শুভ আর মেহরিনকে টেনে একটু দূরে নিয়ে আসলো। শুভ, মেহরিন আমাকে সব বলেছে। তোমার আর মেহরিনের সব কিছুই আমি শুনেছি। এখানে মেহরিনের কোনো দোষ নেই। মেহরিন এখনও তোমাকে ভালোবাসে। আপু সময়ের সাথে সাথে সব ভুলে গেছি, এখন আর ওসব নিয়ে ভাবি না আমি। আপু মেহরিন তো এখনও তোমাকে ভালোবাসে শুভ। ভালোবাসা ওসব সেদিনই শেষ হয়েছে আপু, যেদিন আমাকে মিথ্যা বলে ডেকে নিয়ে কাঁদিয়েছিল, যেদিন আমার মুখের হাসি শেষ হয়ে গেছে, সেদিন সব আবেগ, প্রেম, ভালোবাসা সব ভুলে গেছি।
শুভ, আমার কথা আগে শোনো তুমি। আমি ইচ্ছে করে কোনো কিছু করি নাই। ও সব তো সেতুমালা। থাক, ও সবার শুনতে চায় না। আমার মনের ভিতরে এখন কাউকে নিয়ে ফিলিংস নেই। আগে আমার সব কথা শোনো, তারপর যা বলবে তাই শুনবো আমি। আমার কোনো কিছু শোনার ইচ্ছে নেই। মেহেরিন এবার শুভর দুপা জড়িয়ে ধরল। শুভ আর সামনের দিকে এগিয়ে যেতে পারল না। নিচে তাকিয়ে দেখে মেহেরিন শুভর দুপা জড়িয়ে ধরে আছে। মেহেরিনের দু চোখে পানি টলটল করছে। শুভ, শেষবারের মতো না হয় মেরিনের কথাগুলো। বড় বোন হিসেবে আমার এই কথাটাই রাখো। ঠিক আছে, যা বলা তাড়াতাড়ি বলতে বলেন। মেহেরিন এবার শুভর পা ছেড়ে দিয়ে উঠে দাঁড়ালো। শুভর চোখের দিকে তাকিয়ে শুভর সামনে দাঁড়ালো। শুভ মেহেরিনের থেকে সরে গিয়ে চাঁদের একেবারে কিনারে গেল। শুভ, তুমি তো জানতে কণা, সেতুমালা ওরা কী রকম ফাজিল, কিন্তু মনের তরফ থেকে ওরা খুব ভালো। ওরা সব সময় সব রকম পরিস্থিতিতে তোমাকে হাসতে দেখেছে, তাই সেই দিন ওরা ওই কাজটা করতে বলেছিল। আমি রাজি ছিলাম না, কিন্তু ওরা এই রকম করতে বাধ্য করেছে। আপনার কি মাথা ঠিক আছে? ওরা বললো আর আপনি রাজি হলেন। একবারও মনে হলো না এ 3 ছেলে, মা বাবা নেই, তাকে এরকম কষ্ট কেমন করে দেই? শুভ, বিশ্বাস করো, আমরা কেউ জানতাম না বিষয়টা এত দূর গড়াবে। সব করেছেন আপনি। আর ইতি তার প্রমাণ স্বরূপ ভিডিও দেখিয়েছে আমাকে। আপনি জানেন কতটা ভয় পেয়েছিলাম আপনার বিয়ে হবে শুনে। 3টা রাত দিন কিভাবে কেটেছে আমার। ইতির কাছে সব শুনেও আপনার অপেক্ষায় ছিলাম। তখন হঠাৎ বাড়িতে ডাক পড়ে চলে আসি, তখন ও সব মাথায় ছিল না আমার। কিন্তু পরে তোমাকে খুঁজতে গিয়েছিলাম, গিয়ে দেখি বাসায় নেই তুমি, আর তোমার দাদিমা মারা গেছে। তুমিও নাকি আসো নাই তখন। পরে ইতিকে ধরি, কিন্তু ইতিও মিথ্যে বলে আমাদেরকে। আপনার বলা তো শেষ, তাই না? আপনার তো কোনো দোষ নেই, তাই না? শুনেন, যে আপনি চেয়েছেন আমাকে কাঁদলে কেমন লাগে, আমি মন খারাপ করলে কেমন লাগে, সেটা তো দেখেছেন। আপনি আমাকে ছাড়তে চেয়েছেন, সেটাও হয়েছে। 5 বছর গ্যাপ মুখের কথা নয়। সুতরাং আমি ওসব নিয়ে আর ভাবি না, আর নতুন করে কোনো সম্পর্কেও যেতে চাই না। আর হ্যাঁ, আপনার বাবা মানে বড় মামা প্রশাসনিক চাকরি করার ছেলে পছন্দ করে না। এরপর আর আমাকে এসব বলতে আসবেন না। শুভ, আমি তোমাকে কাঁদাতে চাই নাই, আমি তোমাকে ভালোবাসি শুভ। সেই তখন থেকে এখন পর্যন্ত আমি তো আমার বান্ধবীর কথা মতো এমন করেছি শুভ। আমি 5টা বছর তোমার অপেক্ষায় ছিলাম শুভ। আমি আব্বুকে রাজি করাবো, প্লিজ এমন করে বলো না। শুভ, মেরিন তো ক্ষমা চাচ্ছে, ভুল বুঝতে পেরেছে। আমাকেও তোমার আর ওর বিষয়ে বলেছে। সব মান অভিমান ভুলে এক হয়ে যাও। আমি না হয় বড় আব্বুকে বোঝাবো। আমার 5টা বছর ফিরে দিক, আমার দাদিমাকে ফিরে দিক। সত্যি তো এটাই মেহেরিনের একটা ভুলের কারণে আমার দাদিমা মারা গেছে, সাথে আমার মুখের হাসিটাও ওর কারণে। বাসা থেকে দাদিমাকে না বলে পালিয়ে যাই। ওই সময় দাদিমা বিছানায় পড়ে বুঝতে পেরেছেন আপু জীবনটা আমি অনেক আগেই দেশের তরে বিলিয়ে দিয়েছি। আমি সব সময় মনে করি আমার কেউ নেই, আমি মরলেও কারো যায় আসবে না। তাই তো সেরকম পরিস্থিতি বোমগুলো ডিফিউজ করি। শুভ প্লিজ একটা বার সুযোগ দাও, কোনো অভিযোগ রাখার সুযোগ দেব না আর। মিস মেহেরি, আপনি হয়তো বর্তমানে শুভ স্যারকে চেনেন না। প্রচুর জেদি রাগী লোক। একবার যেটা বলেছি সেটাই, আর না হওয়ার কোনো উপায় নেই। আমি নিজে দেখেছি স্যার গভীর রাতে একা একা নীরবে নিঃশব্দে কাছে, কিন্তু সেটা কারণ যে আপনি তা আজকে বুঝলাম। ধনীরাম, চুপ করো, কোনো বলবে না তুমি। আমি কি এতটাই অপরাধী হয়ে গেলাম শুভ? কেন ওসব বান্ধবীর কথা শুনতে গেলি তুই? আজকে কি এরকম দিন দেখতে হতো তোকে? নিজের পায়ে নিজেই কুড়াল মেরেছিস, এখন কিন্তু কি কোনো লাভ হবে নাকি? সেতু, মালা, কণা, এমনকি ইতিও আসতেছে আপু, তখন তারাই সব বলে দিবে। শুভ আকাশের দিকে তাকিয়ে চোখের জল ফেলল। শুভর চোখের জল কেউ দেখতেও পেল না। মেহরিন তো রুকায়াকে জড়িয়ে ধরে কেঁদেই যাচ্ছে। ভালোবাসার মানুষটি সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু তাকে জড়িয়ে ধরে মনের কথাগুলো বলা হচ্ছে না। নিজের ভালোবাসাটা প্রকাশ করবে সেটা করতে পারছে না। রুকায়া মেয়ে মানুষ, তাই মেহরিনকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিচ্ছে। ধনীরাম দাঁড়িয়ে সব দেখতেছে। সত্যি জীবনটা অন্যরকম। কেউ পেয়েও হারিয়ে ফেলে, আবার কেউ পাবার জন্য ছটফট করে। মুহূর্তেই জায়গাটা কীরকম একটা হয়ে গেছে। কারো মুখে কথা নেই, শুধু চোখে পানি। ঠিক সেই সময় রুকায়াকে খোঁজ করার জন্য তার মা ফরিদা, রুকায়ার দাদি, সাথে আবারও মাহমুদা এসেছে।
এসেই দেখে মেহেরিন রুকায়াকে জড়িয়ে ধরে কান্না করছে। তারা মনে করলো হয়তো রুকায়ার বিয়ে বড় বোন হয়, তাই হয়তো কাছে। ছাদে আরও কারো উপস্থিতি টের পেয়ে সবাই চোখের জল মুছে নিজেকে যতটা স্বাভাবিক রাখা যায় তাই করছে। কি রে মেরিন, এখনো রোকায়ার বিয়ে হলো না আর তাতেই কান্না শুরু করে দিয়েছিস? মেহেরিন, তোর আব্বু তো তোর বিয়েও ঠিক করছে মনে হয়। রোকাইয়ার বিয়ে হলে তোর বিয়েও হবে, বুঝলি? দাদির মুখে এমন কথা শুনে মেহেরিন চোখ বড় বড় করে তাকালো, কিন্তু শুভর কোনো রিয়েকশন নেই। মেহেরিন ভাবছে তার দাদি এটা তাকে কি শোনালো। আম্মা, এসব কথা রাখেন তো। রুকায়ার ছেলেপক্ষ আসলো বলে তাকে রেডি হতে হবে না? আম্মু, তোমার জামাই ফোন করে বলেছিল তার বোন ভাবি নাকি এসে সাজাবে, তাই সাজাতে বারণ করেছে। তাই বলে কি এখন সবাই এখানে থাকবে? যা গিয়ে গোসল করে ফ্রেশ হয়ে নে, ওরা গাড়িতে উঠেছে। তোমরা সবাই এখন চলো, নিচে সবার কাজ আছে। মেহমান আসবে, খাতিরদারি করতে হবে। চল মেহেরিন, পরে বাকিটা দেখা যাবে, কোনো চিন্তা করিস না, আমার সাথে আয় তুই। সবাই নিচে চলে গেল, কিন্তু সেখানে মাহমুদা আর শুভ দাঁড়িয়ে আছে। সেটা আর কেউ খেয়াল করেনি। মাহমুদা সুযোগটা বুঝে দৌড়ে এসে পেছন থেকে শুভকে জড়িয়ে ধরল। শুভ প্রথমে মনে করেছে হয়তো মেহেরিন, তাই সে তেমন কোনো রিয়াকশন করলো না। পরে যখন ঘুরে দেখে মাহমুদা, তখন রাগ কন্ট্রোল করতে না পেরে ঠাস করে একটা থাপ্পড় মারে। ওমা, থাপ্পড় খাওয়ার পরও দেখি মাহমুদা হাসতেছে। আমি জড়িয়ে ধরাতে বুঝি আপনিও ভয় পেয়েছেন? কেউ আছে কিনা, দেখলো কিনা? এই মেয়ে, তোমার বয়স কত? হ্যাঁ, আর এটা কোন ধরনের কাজ তোমার? আমার বয়স তো 17 বছর, আর 1 বছর পর 18 হব। এখনো বয়সও নাই, তাতে যৌবনের এরম তার না, তাতে এরকম সুরসুরি তোমার। তাহলে আসো, বিছানায় যাই তোমাকে নিয়ে। ছি, এগুলো আবার কেমন ভাষা আপনার মুখে শুভ? এ মেয়ে, চুপ করো, বেশি কথা বলবে না। তোমার সাথে যায় আমার নাকি? তোমার এই আবেগ বিয়ের কয়েক বছর পর থাকবে না, সেটা জানো? তোমার সাথে আমার বয়সের তফাৎ অনেক। দেখো, এই আবেগে নিজের ক্ষতি করো না, বুঝলে? ভালোবাসতে জানলে বয়স আবেগ কোনো ব্যাপার না। মনের মানুষটা ঠিক থাকলে সব পরিস্থিতি মানিয়ে নিয়ে চলা যায়। তোমার এরকম আচরণ মোটেও ভালো না। দেখো মাহমুদা, এটা তোমার পড়াশোনা করার বয়স, নিজের কেরিয়ার গড়ার বয়স। নিজের কেরিয়ার গড়ো, দেখবে আমার থেকেও 1000 গুণ ভালো কেউ আসবে। পড়াশোনা করো, শহরের কলেজ ভার্সিটিতে ভর্তি হও, হাজারো প্রস্তাব পাবে, অনেক সুন্দর সুন্দর ছেলে তোমার পেছনে ঘুরবে। আপনি পাশে থাকলে পড়াশোনা করতে পারবো, নিজের ক্যারিয়ারও করতে পারবো। আমি অন্য কাউকে চাই না, আমি শুধু আপনাকেই চাই। দেখো, আমি অন্য কাউকে ভালোবাসি, শুধু সে আমার মনে আছে, বুঝলে? আমাকে মিথ্যা কেন বললেন শুভ? সেই দিন তো বললেন কেউ নাই আপনার মনে, যাকে ভালোবাসতেন সে নাকি ছেড়ে গেছে। এর বাইরে কি অন্য কেউ আসতে পারে না? সেও আমার মতো সেনাবাহিনীতে চাকরি করে, আমাদের পরের বছরে বিয়ে হবে, বুঝলে? মাহমুদা কোনো কিছু বলতে যাবে, এর মাঝেই সবাই বলতেছে বর এসেছে, বর এসেছে। তখন দুজনেই ছাদ থেকে নেমে নিচে চলে গেল। এসে দেখে গেট ধরে আছে অনেকে, সেখানে মেহেরিনও আছে। মেহেরিনের সাথে একটা ছেলের ভালোই কথা কাটাকাটি তর্ক হচ্ছে। পরে শুভ জানতে পারলো ছেলেটা বরের খালাতো ভাই সাদিক। কি এমন গেট বানিয়েছেন যার কারণে আপনাদেরকে 50,000 টাকা দিতে হবে? গেট যেমনই হোক না কেন, 50,000 টাকা ঢুকতে দেওয়া হবে না। বেআইন মনে হয় সারাদিন কিছুই খায়নি, তাই হয়তো খাওয়ার জন্য হাত পেতে টাকা চাইছে। আপনিও হয় সারাদিন কচু খেয়েছেন, তাই আপনার মুখে এরকম চুলকাচ্ছে। সেই কচু বুঝি আপনি রান্না করেছেন লবণ তেল ছাড়া, তাই মুখটা চুলকাচ্ছে। আরও নানা রকম তর্কের পর টাকা হাতে বুঝে পেয়ে শরবত খাইয়ে গেট ছাড়ল। বরের স্টেজে বরকে বসানো হলো। বরের বোন, মা, খালা, চাচি, এলাকার লোক রোকেয়াকে সাজানোর জন্য তার ঘরে গেল। শুভ আর ধনীরাম এক জায়গায় চেয়ার নিয়ে বসলো। সাদিক হঠাৎ করে মেহরিনের কাছে গেল, সেটা শুভর চোখ এড়ালো না। মেহরিনও শুভকে দেখতে পেয়ে সাদিকের সাথে হাসতে হাসতে কথা বলা শুরু করে দিল। তা বেআইন, পড়াশোনা শেষ নাকি এখনো চলতেছে? এই তো শেষ হলো এবছরে। তা আপনি কি করেন? আমি তো একটা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করি, মাসে 40,000 টাকার মতো বেতন পাই। তা গেটে কেন এইরকম ছোট লোকের মনোভাব করলেন আপনি বেয়াই? দোকানদার যা দাম বলবে সেই দামে জিনিস কিনা যে বোকামি বেআইন, তাই দর দাম করে দেখে শুনে নিতে হয়। কথাও তো দেখি বেশ যুক্তি দিয়ে বলতে পারেন দেখতেছি।
তা বেআইন কি একা নাকি দুঃখা? সেটা জেনে আপনার লাভ কি শুনি? বেআইনের রূপ দেখে যে কেউ প্রেমে পড়তে পারে, তাই তো জানতে চাচ্ছি আমি। সেটা না হয় অজানায় থাক। মেহেরিন আর কোনো কথা না বলে উঠে গেল। মেহেরিন এখন তার মাকে খুঁজতেছে, কারণ ছাদে তার দাদি বলেছে তার আব্বু নাকি তার বিয়ে ঠিক করেছে। তখন থেকেই কেমন মনটা ছটফট করছে তার। হঠাৎ মেহেরিন আর কোনো কিছু না বলে চলে গেল। সাদিক আরও কিছু বলতে চেয়েছিল, সাদিকের মনে ধরেছে মেহেরিনকে, তাই তো সাদিক একটু বাহানা খুঁজতেছে কী করে মেহেরিনের সাথে আবারও কথা বলা যায়। কিন্তু এরপর যা হলো সেটা শুভ মানতে পারল না। মেহেরিন ওর আম্মুকে খুঁজে পেল রান্নাঘরে। সেখান থেকে ওর আম্মুকে টেনে নিয়ে অন্য একটা ঘরে গেল। মেহেরিন ওর আম্মু একটা চেয়ারে বসিয়ে তারপর মেহেরিন ওর আম্মুর পায়ের কাছে বসলো। হঠাৎ করে মেহেরিনের কী হলো সেটা তার আম্মু বুঝলো না। কিরে, এভাবে এনে চেয়ারে বসালি কেন? কত কাজ পড়ে আছে আমার। আম্মু, আব্বু নাকি আমার বিয়ে ঠিক করেছে। মেয়ে হয়ে জন্ম নিয়েছিস, তোকে বিয়ে দিতে হবে না? অনেক তো সময় নিয়েছিস, পড়াশোনা শেষ করলি, এবার তো বিয়ে দিতে হবে। তাই বলে আমাকে জিজ্ঞেস না করে বিয়ে ঠিক করতে পারলে? মন খারাপ করতেছিস কেন? তোরও তো বয়স হলো, বিয়ে তো এবার দিতে হবেই নাকি? একবার তো আমাকে জানাতে পারতে, তাই না? একটা সম্বন্ধ এসেছিল, কিন্তু ছেলেই পছন্দ হয় নাই, তাই আলাপ আর হয় না। মেহেরিন যেন এই কথাটা শোনার অপেক্ষায় ছিল এতক্ষণ ধরে। এমন কথা শুনে মেহেরিন কালো মুখটা আবারও উজ্জ্বল হয়ে গেল। তবে তোর আপু ঘটক লাগিয়েছে, ভালো ছেলে পেলে তারও বিয়ে দেবে। এবার শর্ত, পায়ের কাছ থেকে বাকি কাজগুলো করতে হবে। নাজমা বেগম চলে গেল ঘরে। সেখানেই মেহেরিন নেচে উঠল। উফ, এতক্ষণে এবার মনে শান্তি পেল মেহেরিন। সাদিক এতক্ষণ থেকে মেহেরিনকে খুঁজে চলেছে, কোথাও খুঁজে পাচ্ছে না। হঠাৎ করে মেহেরিন সাদিকের সামনে পড়ল। অল্পের জন্য দুজনের ধাক্কা লাগলো না। মেহেরিনকে সামনে পেয়ে সাদিকের মুখে হাসি ফুটল। এই যে বেআইন, এত পালিয়ে বেড়ান কেন? পালিয়ে বেড়াবো কেন? হাতে কত কাজ, সেই সব করতে হবে না? বাহ, বেআইন দেখি কাজ জানে। তা কি কি কাজ করলেন বেআইন? যে কাজই করি না কেন আপনাকে কেন বলতে হবে শুনি? আচ্ছা, না বলেন, চলেন ওখানে যাই, একটু গল্প করি। গল্প করার কপাল কি আছে? কতগুলো ছাগল ভেড়া এসেছে, তাদেরকে যে খেতে দিতে হবে। কোথায় ছাগল ভেড়া বেআইন? একটু খুঁজেন ভালো করে, তাহলে দেখবেন। মেহেরিন হাসতে হাসতে চলে গেল। সাদিক সেখানে খুঁজতে লাগলো। পরে যখন বুঝলো তাদের বলেছে, এখন সাদিক আবারও মেহেরিনকে খুঁজতে লাগলো। সব কিছু দাঁড়িয়ে থেকে শুভ দেখল, কিন্তু তার চোখে মুখে তেমন কোনো রিয়াকশন নেই। শুভর সাথে অবশ্য ধনীরামও আছে, সেও দেখলো সব। কি স্যার, মনে কি জ্বলন হচ্ছে আপনার? দেখি কি তাই মনে হচ্ছে ধনীরাম? আমি আমার স্যারকে চিনি, যাকে একবার মন থেকে বের করেছে তাকে কি আর মনে জায়গা দেয়? ঠিক এই জন্য তোমাকে আমার এত পছন্দ। আমি কি ছোট বাচ্চা, গাল টিপতে হবে আপনার? এখন একটু গরম পানি হলে খুব ভালো লাগতো। সেটা আমাকে বললে তো এনে দিতে পারি। পেছনে ঘুরে দেখে মাহমুদা দাঁড়িয়ে বলতেছে। মাহমুদাকে দেখে শুভ সেখান থেকে সরে যাবে, অমনি মাহমুদা এসে শুভর হাত টেনে ধরল। আমি তো জানি সেনাবাহিনীর লোক খুব শান্ত, ভালো, সুন্দর হয়, কিন্তু আপনি এমন খিটখিটে কেন শুভ? আগে হাতটা ছাড়েন আমার, আমি মোটেও খিটখিটে না, বুঝেছো তুমি পিচ্ছি? এই পিচ্চিকে আপনার সঙ্গী করলে ক্ষতি কি শুনি? ধনীরাম, আমাকে কেন রাগ দেখাচ্ছেন স্যার? তোমাকে গরম পানির কথা বলছি আমি। এখন কি বিরতিতে আছি নাকি? কোনো বোম মিউজিক করতেছি যে গরম পানি লাগবে? দেখতেছো তো ছোট পটাকায় কিভাবে হাত ধরে রেখেছে। ইস, শুনতে খুব ভালো লাগলো, ছোট পটাকা। আচ্ছা তুমি বোঝো না কেন আমার তোমাকে পছন্দ নয়? কিন্তু আপনাকে আমার বেশ পছন্দ, বুঝলেন শুভ? শুভ এবার মাহমুদাকে জোর করে নিয়ে ঘরের ভেতরে গেল। পেছনে পেছনে ধনীরামও গেল, কিন্তু ঘরে ঢুকতে পারল না। তার আগেই শুভ ঘরের দরজা বন্ধ করে দিল। শুভ এবার মাহমুদাকে বিছানায় ফেলে দিয়ে নিজের টি শার্টটা খুলে ফেললো। এবার মাহমুদার দিকে এগিয়ে যেতে থাকলো। মাহমুদা চোখ বড় বড় করে শুভর দিকে তাকিয়ে আছে। এই কি, গা থেকে টি শার্ট খুলে আমাদেরকে এগিয়ে আসতেছেন কেন? এবার তোমাকে শিক্ষা দেবো, এবার তোমাকে হরণ করবো আমি।
সেটা তো বললেই হয়। দাঁড়ান, আমিও আমার লেহেঙ্গাটা খুলে ফেলি, আপনার সুবিধা হবে। এই বলেই মাহমুদা বিছানা থেকে উঠে লেহেঙ্গা যেই না খোলা শুরু করেছে অমনি শুভ টি শার্টটা গায়ে দিতে দিতে দরজা খুলে বের হলো। পেছনে পেছনে হাসতে হাসতে মাহমুদাও লেহেঙ্গা ঠিক করতে করতে বের হলো। ধনীরাম তো দেখে অবাক, ঘটনা কি ঘটলো কিভাবে আর বের হলো কিভাবে, এই অল্প সময়ে করলোটা কি তারা। স্যার ঢুকলেন আর বের হয়ে গেলেন। ধনীরামজি, আপনার স্যারের চলে না, বুঝলেন? স্যার তাহলে কি ডক্টরের কাছে যেতে হবে, চিকিৎসা করাতে হবে? চুপ করো, বাজে কথা বলো না। এ পিচ্ছি আমার চেয়েও বড় শিয়ানা, বুঝলে? আমার হবু স্বামী সেনাবাহিনীর অফিসার, তার বউ হব আমি, শেয়ানা হতে হবে না? বা এই না হলো প্রকৃতি প্রেমিক। ধনীরাম চুপ করবে আর গরম পানি নিয়ে এসো রান্নাঘর থেকে। ধনীরাম এবার বাধ্য হয়ে গরম পানি আনতে গেল। মাহমুদা তো বেজায় খুশি, বারবার নিজের কাঁধ দিয়ে শুভকে ধাক্কা দিচ্ছে। এটা কি হচ্ছে শুনি? এটা তো সিগন্যাল দিতেছি আপনাকে শুভ। চলেন না আড়ালে যাই, দুজনে একটু মজা করি। এই পিচ্ছি সরো দেখি, তোমার সাথে কথা বলা মানে আহাম্মক হওয়া। এর মাঝে ধনীরাম এসে গরম পানি দিল। শুভ গরম পানির মগে চুমুক দিতে দিতে গান বাজনা যেখানে হচ্ছে সেখানে গেল, সাথে সাথে মাহমুদাও গেল। ধনীরাম তো সাথে আছেই। শুভ একটা চেয়ারে বসলো, সাথে মাহমুদাও বসলো। শুভর চোখ হঠাৎ করে মেহরিন আর সাদিকের দিকে পড়ল। দুজনে পাশাপাশি দাঁড়িয়ে আছে, কথা বলছে। তা বেআইন, কবে থেকে আমরা ছাগল ভেড়া হলাম শুনি? যখন থেকে ছেড়ে দেওয়া ছাগল ভেড়া হয়ে পিছনে লেগেছেন। জমিতে চাষাবাদ করবেন, তা জমিতে ঘেরা লাগবে না? ঘেরা না থাকলে তো বারবার ছাগল ভেড়া যাবে। আপনি এরকম অদ্ভুত যুক্তি কোথা থেকে পান শুনি? তা বললেন না যে একা নাকি দোক্কা? সেটা জেনে কাজ কি শুনি? আপনি কি আমার মনে ধরেছে? বলা যায় আপনার প্রেমে পড়ে গেছি আমি। একটু আগে দেখা হলো, কথা হলো, এর মাঝেই পছন্দ? এক দেখাতে তো ছেলেরা প্রেমে, আপনার মতো সুন্দরীর প্রেমে যে কেউ পড়বে। আমার খেয়ে কাজ নেই, তিনি প্রেমে পড়েছেন। আমি তো সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, আপনার পিতার কাছে বিয়ের সম্বন্ধ পাঠাবো। হয়েছে বেয়াই, আর মজা করতে হবে না, পারলে একটু নেচে দেখান দেখি। আপনিও চলেন, নাচতে বেশ সুবিধা হবে আমার। আমি নাচতে জানলে কি আর আপনাকে বলি, নাকি মাইকে গিয়ে জানাবো আপনি নাচবেন? আচ্ছা বলেন, পছন্দের মানুষ বলবে আর আমি নাচবো না, সেটা কি হয় নাকি? মেহরিন এবার মাইকে অ্যানাউন্স করলো বরের খালাতো ভাই সাদিক নাকি নৃত্য পরিবেশন করবে। তা শুনে এবার সবাই সেখানে বৃত্তের মতো গোল হয়ে দাঁড়ালো। বরের খালাতো ভাই নৃত্য করবে শুনে সবাই হাজির। গানের তালে তালে সাদিক নৃত্য শুরু করলো। বরের খালাতো ভাইয়ের নৃত্য শেষ হলে আপনিও গিয়ে একটা নৃত্য করেন। স্যার ওসব পারে না, আর স্যারের ওসব পছন্দ নয়। আপনার স্যারের তো ভালোই অসুখ আছে দেখতেছি, কোনো কাজই করতে পারে না, ডাক্তার দেখান। এত যখন বলে ফুটতেছে যে তুমি নাচো। সাদিকের নাচ সবাই মন দিয়ে দেখছে। এত সুন্দর নাচে সবাই বারবার হাততালি দিচ্ছে, সিটি বাজাচ্ছে। সাদিকের নাচ শেষ হলে সবাই তালি দিচ্ছে আর বলছে কনের পক্ষে এমনভাবে কেউ নাচতে পারবে না। এই কথা শুনে মাহমুদা উঠে শয়নকে ডাকলো। এবার মাহমুদা আর শয়ন নৃত্য দেওয়া শুরু করলো। এই ফাঁকে মেহরিন এসে শুভর পাশে বসলো। এখনো কি রাগ অভিমান অভিযোগ নিয়ে থাকবে তুমি শুভ? রাগ অভিমান অভিযোগ এগুলো তার সাথেই করে সাধে, যার সাথে মনের মিল থাকে, মনের মানুষ থাকে। কেন, তোমার সাথে কি আমার মনের মিল নেই, নাকি তুমি আমার মনের মানুষ নও? কোনটা? হয়তো ছিলাম কোনো এক সময়, কিন্তু এখন কারো কিছু হয় না। এখন আমি একা এবং একাই থাকতে পছন্দ করি। কিন্তু স্যার আপনি যে এনা ছোট বোনকে কোলে করে নিয়ে রুমে ঢুকিয়ে ওইসব করতে গেলেন, তাহলে একা কেমন করে আপনি স্যার? ধনীরামের কথা শুনে চোখ মুখ খিচিয়ে চোখ দুটো বড় বড় করে দেখছে শুভর দিকে মেহরিন। শুভ রাগীভাবে ধনীরামের দিকে তাকালো। ঠিক জায়গা মতো প্যাঁচ লাগিয়ে দেয়া বুঝি ধনীরামের কাজ। এবার মেহরিন শুভকে টেনে নিয়ে তার ঘরে নিয়ে গেল। এরপর শরীর থেকে শাড়ির আঁচলটা ফেলে দিল। এই যে নাও, মন ভরে আমাকে ভোগ করো, তবুও আমার ছোট্ট পিচ্চি বোনটার পিছন ছেড়ে দাও। এ কোন পাগলের বংশের মাঝে এসে পড়লাম আমি? এটা দেখি দুই বোনই পাগল। কেন, আমার থেকে কি মাহমুদা বেশি সুন্দরী, বেশি আকর্ষণীয়? দেখেন, বুকে আঁচল দেন আপনি,
আমি শুধুমাত্র আপনার বোনকে ভয় দেখাতে চেয়েছি, কিন্তু আপনার বোন আপনার থেকেও বড় খেলোয়াড়, বুঝলেন? আপনার বলছিলেন না তাকে বোঝাতে, তাকে মানাতে, কিন্তু আপনার বোন আপনার থেকেও বড় পাগল। তাই বলে তুমি মাহমুদাকে কোলে তুলে নিয়ে ঘরে ঢুকবে? আমার ভুল হয়েছে, এরপর আপনার বোন আপনি বোঝাবেন, আমি কোনো কিছুই বলবো না। মাহমুদা ছোট মানুষ, ওকে তো বোঝাতে পারতে তুমি। এই চুপ করেন, কাকে ছোট বলেন? পেকে পড়ে রসমালাই হয়েছে, আপনার বোনকে তো বুঝিয়েছি আমি, বুঝে নাই বলেই তো ভয় দেখাতে চেয়েছি। শুভ, একবার জড়িয়ে ধরতে চাই তোমাকে। এই শুভ, না বলো না তুমি, ভিতরটা ছটপট করছে আমার। আপনি ঘরে থাকেন, আমি বের হলাম। শুভ ঘর থেকে বের হলো, শুভর সাথে সাথে মেহেরিনও বের হলো। ধনীরাম এবারও দরজার সামনে দাঁড়িয়ে বুকের আঁচল ঠিক করল মেহেরিন। স্যার এবার করছেন নাকি আগের মতো? আসো ধনীরাম, এবার তোমার ব্যবস্থা করি আমি। শুভ ধনীরামকে নিয়ে তাদের ঘরের ভেতরে গেল, যা করার দরজা বন্ধ করে করছে। মেহেরিনের ফোনটা বেজে উঠল, ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখে সেতু ফোন করেছে। এদিকে আবার গানের শব্দ। কোনো রকম ফোনটা রিসিভ করলো, জানতে পারলো তারা বাড়ির গেটের কাছে এসে দাঁড়িয়ে আছে। মেহেরিন এগিয়ে গিয়ে তাদের বাড়ির ভেতরে এনে সবার সাথে পরিচয় করিয়ে দিল। শেষে তারা রুকাইয়ার ঘরে ওদের সবাইকে নিয়ে গেল। আপু, এরা আমার বান্ধবী সেতু, মালা, কণা এবং ইতি। আপু, তুই একা যে, বরের বাড়ির লোক কোথায়? সবাই বসো, সবার সাথে কথা হবে। ওই যে নাচ দেখতে বের হয়েছে সবাই। আপু, তোমার খালা শাশুড়ির ছেলে সাদিক নাচতেছে, এসেছে থেকে পিছু নিয়েছে আমাকে নাকি তার পছন্দ হয়েছে। সে কি রে, এত তাড়াতাড়ি শুভকে ভুলে নতুন করে প্রেমে পড়লি নাকি? তুই না বললি শুভ এখানে এসেছে, তোর নাকি ফুপির ছেলে হয়, তাহলে নতুন করে আবার প্রেমে পড়লি? কোনো না শুনে না বুঝে আবারও শুরু করলি তোরা। শুভ আছে, কিন্তু আমাকে মানতেছে না, আর সাদিক এসেই পিছনে লেগেছে আমার, বুঝলি? বান্ধবী, আমি সরি, আমার একটা ভুলের কারণে শুভ তোকে বড় ভুল বুঝেছে। আমি তোদের সেদিনের সেই কথাগুলো ভিডিও করি এবং ভয়েস পরিবর্তন করে শুভকে শোনাই। তোরা জানিস আমিও পছন্দ করতাম শুভকে। এরপর শুভকে সঙ্গ দেই আর তোমাদের সবাইকে নিয়ে শুভকে ভুল বুঝাই আমি। তাহলে সেই ইতি তুমি, তাই তো? কিন্তু তোমরা সবাই শুভর সাথে অন্যায় করেছো। আপু, আমরা সেই জন্যই এসেছি শুভর সাথে কথা বলতে, তাতে আসল সত্যিটা জানাতে। এখন না, আগে বিয়েটা হোক, তারপর সময় বুঝে সবাই একসাথে যাব। এখন চল, তোদের ঘর দেখিয়ে দিই, তোমরা সবাই ফ্রেশ হও। মেহেরিন সবাইকে নিয়ে একটা ঘরে গেল, সবাই ব্যাগ রেখে ফ্রেশ হতে লাগলো। এদিকে সাদিক মেহেরিনকে খুঁজছে, অন্যদিকে মাহমুদাও শুভকে খুঁজছে। সাদিকের মা এসে থেকে সাদিককে লক্ষ্য করছে, তাই তো সাদিকের মা বিষয়টা সাদিকের বাবাকে জানায়। সাদিকের বাবাও শুনে খুব খুশি হয়। এবার বিয়ের বিষয়টা মেহেরিনের বাবা মাকে জানানো দরকার, তাহলে সাদিক আর মেহেরিনের বিয়েটা হয়ে যায়। শুভ ধনীরামকে ঘরের ভেতরে নানা রকম কায়দায় সাজা দিচ্ছে। মাহমুদা শুভকে যখন খুঁজে পেল না, তখন মাহমুদা শুভর ঘরে গেল। ঘরে ঢুকে দেখে ধনীরামকে জাহিঙ্গা পরিয়ে 4 হাত পা বেঁধে বসিয়ে রেখেছে। ধনীরামকে এই অবস্থায় মাহমুদায় দেখে চোখ বন্ধ করে ফেলল। হঠাৎ মাহমুদা ঘরের ভেতরে ঢোকায় শুভ একটু বিরক্ত হলো বটে। এই কি অবস্থা? আপনি ওনাকে এভাবে রেখেছেন কেন? আপনার আপুকে বলছি, আপনাকে স্যার কোলে করে ঘরে নিয়ে গিয়েছিল। শুভ, আরো শাস্তি দেন এনাকে, খুব বার বেড়েছে না। যার জন্য চুরি করি সেই বলে চোর। তুমি হঠাৎ এখানে কেন? আপনাকে কোথাও পাচ্ছি না বলে তো খুঁজতে খুঁজতে এখানে চলে আসলাম আমি। তোমার কি মাথাটা সেরা নাকি? বাংলা কথা বোঝো না? তোমাকে আমার পছন্দ না? আপনাকে তো আমার খুব পছন্দ, আপনাকে তো আমার চাই, আপনাকে ছাড়া কি চলা যায়? ঠিক আছে, এখন ঘর থেকে বের হও, পরে কথা বলবো তোমার সাথে আমি। শুভকে চোখ টিপ মেরে মাহমুদা হাসতে হাসতে বের হলো। খুব রাগ হচ্ছে নিজের উপর, এখন একটু সুযোগ দিলে সবাই মাথায় চড়ে বসে। ওইভাবে রাগ করে লাভ নেই, এখনো সময় আছে, মেহেরিনকে আবারও আপন করে নিন, তাহলে আর কোনো ঝামেলা থাকবে না। এত রাগ চেয়ে ভালো না, বুঝলেন স্যার? আসলে তুমি কার পক্ষে ধনীরাম, মাহমুদা নাকি মেহরিন?
যার পক্ষেই হই না কেন সবসময় কিন্তু আপনার ভালোই চাই আমি। কি আমার ভালো চাও তুমি? সবসময় প্রার্থনা করি আমি ঝামেলায় থাকলে বেঁচে যাও তুমি। শুভ এবার ধনিরামের হাতে পায়ের বাঁধন খুলে দিল। ধনিরাম এবার দ্রুত পোশাক পরে নিল। এদিকে সাদিক মেহরিনকে খুঁজেই চলেছে, কোথাও পাচ্ছে না। মেহরিন কোন ঘরে থাকে সেটাও জানে না, তাই তো হুট করে কোনো ঘরে ঢুকতেও পারছে না সাদিকের মা সাদিকের বাবাকে সব কিছু বলার পর আমিও শুনেছি মেহরিন মেয়েটা অনেক ভালো, যেমন রূপ তেমন গুণও বটে। তোমার ছেলে যখন এত বছর পছন্দ করলো কাউকে, তখন তো দেরি কোনো লাভ নেই। আজকেই না হয় মেহরিনের বাবার সঙ্গে কথা বলো। এত তাড়াহুড়ো করো না, আজকে একটা বিয়ে, ওদের সবার মন এখন সেই বিয়েতে পড়ে। এই সময় কোনো বললে কেউ কানে তুলবে না। তাছাড়া কালকে তো কনে আনার জন্য এনারা যাবে, তখন সময় বুঝে কথা বলা যাবে। এটা তো ভেবে দেখি নাই, সত্যি তো। সাদিক অনেক খোঁজার পরও মেহরিনকে পেল না, তাই ভাবলো একটু বাসার ছাদে গিয়ে দেখার জন্য। ছাদে গিয়েও দেখে মেহরিন নেই, তাই ছাদের এক কোণে দাঁড়িয়ে থাকলো। মেহরিনের সব বান্ধবী ফ্রেশ হলে মেহরিন সবাইকে নিয়ে ছাদে আসলো। বাড়ি ভর্তি মানুষ, এখন মানুষের মাঝে বান্ধবীদের নিয়ে আড্ডা দেওয়া যায় না, তার উপর আবার শুভর সাথে কথা বলার দরকার আছে। মেহরিন ওর বান্ধবী সহ ছাদে এসে দেখে সাদিক আগে থেকেই সেখানে আছে। সাদিক ভাবতে পারেনি এই সময় সে মেহরিনকে দেখতে পাবে। এটাকে বলে কপাল, মন থেকে চাইলে যে সেটা পাওয়ার, সেটা আবারও প্রমাণ হলো। কে রে ছেলেটা? মেহেরিন আর কি বলে? এনি হচ্ছে আপুর খালা শাশুড়ির ছেলে সাদিক। তাহলে এই সেই সাদিক যার কথা বললি আমাদেরকে? বাহ, আমাকে নিয়ে অন্যদের কাছেও কথা হচ্ছে। দেখি তাহলে কি বেআইন আপনি আমার প্রেমে পড়লেন নাকি? এই শালার সাথে একটু মজা নেই, কি বলিস? মেহরিনও বলল আপনাকে দেখে সেও নাকি পাগল হয়ে গেছে, আপনার প্রেমে পড়েছে। এই কি বলতেছিস তুই এসব? বলতে দে, বাধা দিস না। তা আর কি কি বললো? ও সরি, জানাই হলো না, আপনারা তার কি হন? আপনার শালি হব আমরা। আমরা সবাই একসাথে পড়াশোনা করছি আর কি। আপনি এত সুন্দর কেন দুলা ভাই? ইস, কি সুন্দর নাক আপনার। যা দুষ্টু দল, কি সব বলেন আপনারা? ওরে বাবা, দুলাভাই দেখি লজ্জায় লাল হয়ে গেল। আমি ধরে নিব আপনাদের বান্ধবীও আমাকে পছন্দ করে। আপনি গাধা নাকি দুলাভাই? এত কিছুর পরও কি কোনো বোঝেন না? আমার না ভীষণ লজ্জা করতেছে, আমি গেলাম। কালকে আমার পিতাকে আপনার পিতার সাথে কথা বলতে বলবো। সাদিক লজ্জা পেয়ে মেয়েদের মতো দৌড়ে চলে গেল। শুভ আর ধনিরামও যে ছাদে এসেছে সেটা কেউ খেয়াল করেনি। এতক্ষণ দাঁড়িয়ে থেকে সব কথাই শুনেছে শুভ আর ধনিরাম। আসলে নিচে এত মানুষ, তাই শুভ ধনিরামকে নিয়ে ছাদে এসেছিল। সবাই যখন শুভকে ছাদে দেখলো অবাক হয়ে গেল। আর শুভ ড্রেস আপ, হেয়ার স্টাইল, ফিটনেস দেখে তো আরও অবাক। শুভ ছিল কি আর হয়েছে কি? শুভর মুখে কেউ হাসি দেখতে পারছে না। শুভ যেই না চলে যাবে অমনি, শুভ প্লিজ চলে যেও না, এই যে সবাই এসেছে, সবার মুখে আসল সত্যিটা শোনো। মেহরিনের এমন ডাক শুনে শুভ আর পা বাড়াতে পারল না। শুভ আবারও পেছনে ঘুরে দাঁড়ালো ওদের দিকে হয়ে। ধনিরাম শুভর হাত ধরে টানতেছে, কিন্তু শুভ সেখানেই দাঁড়িয়ে থাকলো। শুভ, আসলে আমি তোমাকে পছন্দ করতাম, ভালোবাসতাম বলেই সেদিন মোবাইলে এডিট করা ভয়েস ভিডিও দেখিয়েছিলাম। সত্যি বলতে মেহরিন তোমাকে অনেক ভালোবাসে, আমি নিজেই দেখেছি। তোমার প্রতীক্ষায় প্রতিটা দিন প্রতিটা রাত পার করেছে। তুমি কসম দেওয়ায় তোমার ঠিকানা আমি মেহরিনকে বলি নাই। আসলে আমাদের আপনাকে দেখে হিংসে হতো। কারণটা সোজা, আপনি সব সময় হাসি মুখে থাকতেন, আপনার মন খারাপ কখনো দেখি নাই, মন মরা হওয়াও দেখি নাই, তাই সেদিন ওই কাজটা করেছিলাম। কিন্তু বিশ্বাস করেন, আমরা যদি জানতাম এত কিছু হবে তাহলে জীবনেও এরকমটা করতাম না। মেহরিন সত্যি আপনাকে খুব ভালোবাসে। মেহরিনের কাছে কত ছেলে প্রেমের প্রস্তাব নিয়ে এসেছিল, তবুও সে আপনার কথাই বলতো। আরে বাহ, খুব নাটক জানেন দেখতেছি।
একজন ভিডিও করে সেটা এডিট করে আমাকে দেখায়, আবার আমার মুখের হাসি দেখে হিংসা হয়। আর কি আমার জন্য আপনাদের বান্ধবী অনেক প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। সত্যি আপনাদের সবাইকে মেরিল প্রথম আলো পুরস্কার দেওয়া উচিত। কি স্যার, কোথায় কাদের সাথে কথা বলে সময় নষ্ট করতেছেন যারা কিনা আপনাকে দেখে হিংসা করত, আর সেই সব বান্ধবীর কথা মতো চলতো মেহরিন। আমি জানি আমি ভুল করেছি, ভুল ছিলাম, কিন্তু আমার ভালোবাসা তো মিথ্যে নয়। আমি তোমাকে আর তোমার দাদিমাকে তো কথা দিয়েছিলাম, মৃত্যু ছাড়া তোমার থেকে আমি আলাদা হব না। এ মেয়ে, নাটক কম করেন। আমার দাদিমাকে এখানে টানবেন না। যেদিন দাদিমা আপনাকে তার পাশে বসে এত করে বোঝালো তখন বোঝেন নাই? আমার দাদিমা যেদিন মরছে সেদিনই আমার মুখের হাসি চলে গেছে, সেদিন আমার প্রেম ভালোবাসা মাটির ভেতরে কবর দিয়েছি। শুভ প্লিজ এমন করে বলো না, সত্যি তোমাকে ছাড়া থাকতে পারবো না। তখন যদি সত্যি জানতাম বুঝতাম তাহলে এরকম ভুল কোনোদিনও করতাম না আমি। শুভ, আপনি আমাদেরকে শাস্তি দেন, তবুও মেহেরিনকে ভুল বুঝবেন না প্লিজ। আমরা নিজেরা দেখেছি আপনার জন্য কত চোখের জল মেহেরিন ফেলেছে। মেহেরিন আজও তোমাকে আগের মতোই ভালোবাসে শুভ। তুমি ছাড়া তার মনের ভিতরে দ্বিতীয় কেউ নেই। তাই না? তাহলে ওই ছেলেটাকে আপনি যেন একটু আগে কি বলেন, আপনার বান্ধবী তাকে পছন্দ করে প্রেমে পড়ছে? ওসব তো মজা করলাম আমরা ওনার সাথে। এই মজা করাই আজকে এরকম পরিস্থিতিতে দাঁড় করিয়েছে। স্যার, আপনি একজন চৌকি সেন অফিসার, আর আপনি কাদের সাথে কথা বলতেছেন? চলেন তো স্যার, বিয়ে শেষ হলে আবারও আমাদেরকে ব্যারাকে ফিরতে হবে। আবারও সেই বোমা, সন্ত্রাসী, গোলাগুলি আমার জীবনে একটা বুলেটের কাছে পড়ে আছে। শুভ দয়া করো আমাকে, ক্ষমা করো আমাকে। আর কত কাঁদবো আমি ওই সামান্য ভুলের জন্য। নিজের ভালোবাসার মানুষ সামনে আছে, অথচ তাকে ধরা স্পর্শ করা কিছুই করতে পারছি না। দরকার হলে আমরা সবাই তোমার পায়ে ধরে ক্ষমা চাচ্ছি, তবু মেরিনকে আর কাঁদাবে না। জানি আমরা একটা মিথ্যা আজকে তোমাদের দুজনকে দুদিকে দাঁড় করিয়েছে। আরও কিছু বলতে যাবে তার আগে মাহমুদা সেখানে এসে হাজির হলো। মাহমুদা সবাইকে জানালো কাজী এসেছে, বিয়ে পড়ানো শুরু করেছে। বাধ্য হয়ে সবাই এক এক করে নিচে নেমে গেল। শুভ যখন নিচে নামতে যাবে অমনি মাহমুদা শুভর হাত টেনে ধরল। আপনি কোথায় যান শুভ? দেখেছেন আকাশের চাঁদটা কত সুন্দর? ইস, লুকাইয়া আপুর মতো যদি আজকে আপনার সাথে আমার বিয়ে হতো তাহলে আপনার কাঁধে মাথা রেখে আকাশের চাঁদ দেখতাম। আকাশে চাঁদ দেখার ইচ্ছেটা অন্য কারোর সাথে করো, বুঝলে? আমাদের স্যারকে পাওয়ার অতটাও সহজ নয়। শুভ, এনাকে আরও শাস্তি দেন তো। আমি আজকেই আব্বুকে আপনার আর আমার প্রেমের বিষয়টা বলব। একে তো মেহরিন তার বান্ধবীগুলো, তার উপর উটকো ঝামেলা এই মাহমুদা। শুভ এবার হাত যত উপরে ওঠে হাত তুলে মাহমুদার গালে ঠাস করে দিল। মুহূর্তেই জায়গাটা নীরব আর শীতল হয়ে গেল। মাহমুদা মাথা তুলে দেখে শুভর চোখ থেকে রাগে আগুন বের হচ্ছে। মাহমুদারও জেদ হলো। একবার যখন পছন্দ করেছি, ভালোবেসে ফেলেছি, তখন আর ছাড়তেছি না। আজকেই আব্বুকে আমি এই বিষয়টা বলে দেব, আর বিয়ের পর এই থাপ্পড়ের উচিত জবাব দিব আমি। গালে হাত রেখে দাঁত মুখ খিচে কথাগুলো বলল মাহমুদা। কিছুক্ষণ শুভর দিকে তাকিয়ে থেকে মাহমুদা দৌড়ে নিচে নেমে গেল। শুভ মনে মনে বলতেছে, বলে দেখো তোমার যে বাপ সে কোনোদিনও রাজি হবে না। ধনীরাম ও শুভসহ নিচে নামলো। বরকনের বিয়েটা দাঁড়িয়ে থেকে তারা দেখতেছে। মেহরিনের পাশে সাদিক দাঁড়িয়ে কি কি যেন বলছে, কিন্তু মেহরিন টলটল চোখে শুভর দিকে তাকিয়ে আছে। বিয়ে হয়ে গেল, সবাই খাওয়া দাওয়া করে বিদায় নিয়ে কনেকে সঙ্গে করে নিয়ে চলে গেল। কনের সঙ্গে গেল মেহরিন, এটা নাকি তাদের রীতি। এক মুহূর্তের মধ্যে পুরো বাড়ি ফাঁকা হয়ে গেল। বাড়ির সবাই এক জায়গায় বসে থাকলো। কিরে নানু ভাই, এরকম দাঁড়িয়ে আছিস কেন? বস না মানে নানু, আমি কালকেই যেতে চাচ্ছি। কালকে তো কোণে আনতে যেতে হবে, আগে কোণে নিয়ে আসি তারপর যাওয়ার চিন্তা। এখন থেকে প্রায় তোকে আমাদের বাড়িতে আসতে হবে, এরপর তোমার সাথে আমাদের সম্পর্কটা আরও মজবুত হবে, বুঝলে? শুভ তার মামার এরকম কথার কোনো মানে বুঝল না।
হঠাৎ তার বড় মামা শফিক এই কথা কেন বলল সেটাই বুঝলো না। আশেপাশে মাহমুদাও নেই। একটু দূরে দাঁড়িয়ে মুসকি মুসকি হাসতেছে সে। তার মানে কি মাহমুদা তার আব্বুকে বলে দিয়েছে? শুভ, যাও ফ্রেশ হয়ে এসো, তোমাকে খেতে দিই। তোমার নাকি হাঁসের মাংস পছন্দ, মাহমুদা তোমার জন্য আলাদা করে রান্না করে রেখে দিয়েছে। স্যার, মাহমুদের দিকে ঘটনাটা অন্যদিকে নিয়ে গেছে। এবার বলছি আপনার বাবার মতো আপনিও এ বাড়ির জামাই হন। নানু ভাই, দাঁড়িয়ে থাকলে যে তোমার মামি কি বলে শুনো নাই? যাচ্ছি নানু। ধনিরাম চলো ফ্রেশ হই। শুভ ধনিরামকে নিয়ে নিজের ঘরে গেল। মেহরিনের বান্ধবীগুলো আছে যায়নি। রাতে সবাই একসাথে খেলো। মাহমুদা একটু বেশি যত্ন নিতেছে শুভর। পরের দিন সকালবেলা সাদিকের মা মেহরিনকে তার কাছে ডাকলো। রুকেয়ার শ্বশুরবাড়ি এসেছে দেখে সাদিকের মা মেহরিনের যত্ন নিতে কোনো কমতি রাখেনি। আন্টি, হঠাৎ এভাবে এখানে ডাকলেন যে? তোমার সাথে একটু কথা বলবো বলেই তো ডাকলাম। তা মা, পড়াশোনা তো শেষ করেছো, এখন কি আরো পড়তে চাও নাকি? সেটা আব্বু আম্মু ভালো জানে, আমি বললে কি আর হবে? শুধু পড়াশোনায় জানো নাকি বাড়ির কাজকর্ম এসবও জানো? না মানে শুনেছি রুকাইয়ারা বৌমা নাকি খুব ভালো রান্না জানে, বাড়ির কাজও করতে পারে। আমরা বাড়িতে যতজন বোন আছি, আমাদের দাদি সবাইকে বাড়ির কাজ করা, রান্না করা সব শিখিয়ে দিয়েছে। দাদির কথা, মেয়ে যখন জন্ম নিয়েছি তখন এইসব কাজ করতে জানতে হবে, শ্বশুর শাশুড়ির সেবা করতে হবে, স্বামীর কথা মতো চলতে হবে। তাই তো আপু সব কিছু শিখে নিয়েছে, সাথে আমরাও। শুনে খুব ভালো লাগলো মা, সত্যি লক্ষ্মী একটা মেয়ে তুমি, কত সুন্দর করে কথা বলো, দেখতো মাশাআল্লাহ। তা মা, তোমার কি রকম ছেলে পছন্দ, কি রকম পরিবার চাও তুমি? না মানে তুমিও বড় হয়েছো, পড়াশোনা করেছো, নিশ্চয়ই তুমি বিয়ে করবে। সেটা তো আমি বলতে পারবো না, আব্বু আম্মু যা ভালো মনে করে তাই হবে। এই যুগে এমনও মেয়ে আছে এখনো যারা বাবা মায়ের পছন্দের ছেলেকে বিয়ে করতে যায়। এখনকার ছেলে মেয়ে তো নিজেদের পছন্দ করার ছেলে মেয়েকেই নিজেরাই পালিয়ে নিয়ে যায়, না হয় পরিবারকে বাধ্য করে বিয়ে করে। তুমি বসো, আমি চা নিয়ে আসি, এরপর থেকে তোমাকেই আমার জন্য চা বানিয়ে দিতে হবে। সাদিকের মায়ের শেষের কথার কোনো মানেই বুঝল না মেহরিন। এমন সময় রুকাইয়াকে ঘর থেকে বের হতে দেখে তার কাছে গিয়ে বসল। মেহরিন বারবার শুভর কথা ভাবতেছে, সাথে এটাও ভাবছে কখন তার পরিবারের লোক এসে তাদেরকে নিয়ে যাবে। এখানে থাকতে তারও যে ভালো লাগছে না। শুভর কথা মনে পড়তেই বুকটা ধুকপুক করছে তার। এমন সময় সাদিকের মা সাদিক, মেহরিন আর রুকাইয়ার কাছে এসে সাদিক এবং সাদিকের মা দুজনেই মেহরিন আর রুকাইয়ার পাশে এসে বসল। সাদিকের মা সবার জন্য চা নিয়ে এসেছে। মেহরিনের মনটা পড়ে আছে শুভর কাছে। রুকাইয়া খালা শাশুড়ির সাথে কথা বলতেছে। সাদিক আর চোখে বারবার মেহরিনকে দেখছে। সবাই যখন কথা বলায় ব্যস্ত তখন মেহরিন কি যেন ভাবতেছে। এমন সময় সাদিকের মা বলল, মেহরিন, বললে না তো চাটা কেমন হয়েছে? জি আন্টি, কেন বললেন? তুমি কি কোনো কিছু নিয়ে চিন্তা করতেছো মেহরিন? না মানে বাড়ির কথা মনে পড়তেছে খুব। সে কি কথা, আসার একটা দিনও হলো না তাতেই বাড়ির কথা মনে পড়ছে? বাড়ির কথা তো বৌমার মনে পড়বেই। বিয়ে হলে তখন কি করবে শুনি? আসলে অপরিচিত জায়গায় থাকার অভ্যেস নেই তো খালা, তার জন্য। বিয়ান, চলেন আমাদের গ্রামটাকে আপনাকে ঘুরে দেখাই। আপনাদের গ্রাম মানে? এটা তো আপনার খালার বাড়ি। এখানে আমারও বিয়ে হয়েছে মেহরিন। যা, সাদিক মেহরিনকে ঘুরিয়ে নিয়ে আয়। মন না চাইলেও মেহরিন সাদিকের সাথে একটু বের হলো। মেহরিন আর সাদিক যাওয়ার সাথে সাথে সাদিকের মা রুকেয়ার দু হাত তার দু হাতে দিয়ে চেপে ধরল। কোনো কিছু বলবেন খালা আপনি? আসলে বৌমা, তোমার বোন মানে মেহরিনকে সাদিক পছন্দ করে, আর আমার আর তোমার খালুরও পছন্দ হয়েছে, তাই বলছিলাম কি মেহরিনের সাথে সাদিকের বিয়েটা দিতে চাই আমরা। কিন্তু খালা, এসব আমাকে না বলে বড় আপু আর বড় আম্মুকে বলতেন। না মানে তোমার তো বোন হয়, তাই তোমাকেই জানিয়ে রাখলাম। রুকায়া নতুন, এছাড়া বা আর কি বলবে। সাদিক সম্পর্কেও তেমন জানে না। তাছাড়া মেহেরের শুভকে ভালোবাসে। ওদিকে আবার রুকেয়ার বড় আব্বু সেনাবাহিনী ছেলের সাথে মেয়ের বিয়ে দেবে না। মেহেরিনকে নিয়ে পুরো গ্রাম দেখিয়ে বেড়াচ্ছে সাদিক। আর মাঝে মাঝে গ্রামের যে দোকানগুলো আছে সেখান থেকে চিপস বাদাম কিনে দুজনে খাচ্ছে আর হারছে। এক মুহূর্তেই মেহেরিনের মনটা ফ্রেশ হয়ে গেল। তা বিয়ান, কেমন লাগলো আমাদের গ্রামটা? ভালোই লাগলো, আপনাকে দেখি সবাই চেনে। গ্রামের ছেলে, এখানে বড় হয়েছি, খেলাধুলা করেছি, চিনব না?
তা অবশ্য ঠিক বলেছেন আপনি। তো বেয়াই, আপনার কি কোনো গার্লফ্রেন্ড নাই? না, নাই, কারণ আব্বুর কড়া শাসন ছিল, তাই প্রেম করে হয়ে ওঠে নাই। কিন্তু এখন একজনকে মনে ধরেছে আমার। তা মেয়েটাকে আমাকে দেখাবেন না আপনি? এখনো তাকে মনের কথাটা বলি নাই। পরে আবার সেও অন্যের না হয়ে যায়। সে সুযোগ আর দিতেছি না, কারণ আব্বু আম্মু আজকে তার বাবা মায়ের সাথে কথা বলবে। তাহলে তো সরাসরি বউকে নিয়ে আসবেন দেখতেছি। মনে করেন সেরকমই, বিয়ের পর না হয় প্রেম করব। আরও নানা রকম কথা হলো তাদের দুজনের। একটু আগেও শুভর জন্য মনটা তার ছটফট করেছে, এখন সেটা আর মনে নেই। যখন আবারও বাড়িতে আসলো তখন আবারও শুভর অনুপস্থিতি টের পাচ্ছে। মনটা এত কিছুতেই মানছে না মেহেরিনের। বারবার তার মনে হচ্ছে নিশ্চয়ই কোনো অঘটন ঘটতে পারে। রুকায়া যখন দেখলো মেহেরিন মনমরা হয়ে আছে তখন তার কাছে এগিয়ে গেল। কিরে, এভাবে মনমরা হয়ে আছিস কেন? আপু, মনটা আমার কেমন জানি কু ডাকতেছে। চিন্তা করিস না, কোনো হবে না। আর বাড়ি থেকে আম্মুর ফোন করে জানালো সবাই আসতেছে আমাদেরকে নিতে। সত্যি বলতেছো আপু? আসতেছে সবাই? সত্যি বলেছি। আর মনমরা হয়ে থাকতে হবে না, চল ঘরে যাই, তো দুলাভাইয়ের সাথে গল্প করবি। রুকায়া মেহরিনকে নিয়ে তাদের ঘরে গেল। সেখানে গিয়ে মেহরিন তার দুলাভাইয়ের সাথে গল্প করতে লাগলো। বিকেলের দিকে রুকায়াকে নিতে সবাই এসেছে। তাদের খাওয়ার ব্যবস্থা আগে থেকেই করেছে রুকায়ার শ্বশুর বাড়ির লোক। মেহরিন দেখলো শুভ এসেছে, তাই মেহরিন সুযোগ বুঝে শুভকে টেনে নিয়ে রুকায়ার ঘরে গেল। তখন ঘরে কেউ ছিল না। ঘরে ঢুকেই মেহরিন শুভকে জড়িয়ে ধরলো, তারপর শুভর ঠোঁটে তার ঠোঁট রাখলো। হঠাৎ এমন হওয়াতে শুভ ঘাবড়ে গেল। এখন এই অবস্থায় যদি কেউ দেখে তাহলে খবর আছে। এটা কোন ধরনের পাগলামি শুনি? এই কাজটা তো আজকে প্রথম করলাম না। এর আগেও যতবার তুমি এসেছো আমার কাছে ততবারই তোমাকে জড়িয়ে ধরে কিস করতাম। কিন্তু তখন তো গালে কপালে করতেন, আজকে ঠোঁটে কেন? বিয়ের পর আরো অন্য জায়গায় কিস করব, বুঝলে প্রিয়? সারেন, কেউ দেখে ফেললে কেলেঙ্কারি হয়ে যাবে। এভাবে এখানে থাকা ঠিক হবে না। দেখো, কোনো সমস্যা নেই। আমি আমার ভালোবাসার মানুষকে জড়িয়ে ধরেছি। আমি মেয়ে হয়ে ভয় পাচ্ছি না, আর তুমি ছেলে হয়ে ভয় পাচ্ছ কেন? এই, তুমি সেনা অফিসার? দেখ সারেন তো আগে, ওসব ভালোবাসার আমার মাঝে নেই। এখনো ওসব আর বুঝি না আমি। সমস্যা নেই, আমি তো আছি। আবারও না হয় নতুন করে নতুনভাবে ভালোবাসবো তোমাকে। নতুন করে নতুন রূপে ভালোবাসা শিখিয়ে দিব। ওসব আর জীবনেও হবে না। সারেন তো এবার আমাকে। এমন গলা কাটা মুরগির মতো ছটপট করতেছো কেন তুমি? আমার তো বেশ ভালোই লাগতেছে। শুভ আর কোনো কিছু বলল না। কেন জানি শুভরও খুব ভালো লাগছে। হয়তো একটা রাগ অভিমান ছিল মেহরিনের উপরে, কিন্তু মেহরিন যে শুভকে সত্যি সত্যি ভালোবাসে সেটা শুভ এসে থেকে দেখেছে। তাই তো শুভ মেহরিনকে জড়িয়ে ধরে আছে। শুভ ইচ্ছে করতেছে না যেতে মেহরিনকে ছেড়ে। এমন সময় হঠাৎ করে রুকায়া ঘরের ভিতর ঢুকে তাদেরকে জড়িয়ে ধরা অবস্থায় দেখে অবাক। বাহ, তলে তলে টেম্পু চালাও আর আমি বলে হরতাল। হঠাৎ রুকায়ার কথা শুনে দুজন দুজনকে ছেড়ে দিয়ে দূরে সরে দাঁড়ালো। শুভ তো লজ্জায় বের হতেও পারছে না, কারণ রুকায়া দরজার কাছেই দাঁড়িয়ে। মেহরিনের মুখে তো হাসি লেগে আছে। বাহ, খুব সুন্দর। এই জন্য তাহলে তোর মন খারাপ ছিল, তাই না? আপু, লাগছে তো। নিজের ভালোবাসার মানুষকে কাছে পেয়ে মন এমনিতেই ভালো হয়। বাহ, কি কথা শিখেছে। তা শুভ, এ কয়দিন তো খালি না না করলে, আর আজকে? আপু, আমি কিছু করি নাই। উনি আমাকে টেনে এনে জোর ধরেছিলেন। সেটা তো নিজের চোখেই দেখলাম কে কাকে জড়িয়ে ধরেছিল। বিশ্বাস করো আপু, আমি কিছুই করি নাই। যা করার উনি করছে। হ্যাঁ, করেছি তো। কিস করেছি, ঠোঁটে জড়িয়ে ধরেছি, ভালোবাসার কথা বলেছি। ছি, এসব কথা বলতে হয় নাকি? যাই হোক, তাহলে অবশেষে দুজনের আবার মিল হলো তাহলে। না না আপু, কিছুই হয়নি, আমি বের হলাম। আপু, আমার বিশ্বাস ছিল শুভ এখনো আমাকে ভালোবাসে, তাই তো সব সময় ওর পিছন নিতাম। হয়তো অভিমানটা বেশি ছিল বলে এইরকম করেছে। ভালোবাসার মানুষ সব সময় মনের মানুষটাকে কাছে চায়, সুখে দুঃখে পাশে যায়, সব পরিস্থিতিতে তার সাপোর্ট চায়। হয়তো সে সময় তোর সাপোর্টের প্রয়োজন ছিল সুবন, সে সময় হয়তো পাই নাই।
এরপর আর এরকম ভুল করলে তো এরপর আর শুভকে কোনো কষ্ট দিব না, সব সময় শুভর পাশে থাকবো আমি। সবার খাওয়া দাওয়া হলে রুকাইয়া তার স্বামী বের হতে লাগলো। এই ফাঁকে সাদিকের বাবা মা মেহেরিনের বাবা মায়ের সাথে কি জানি কথা বলে নিল। অনেকক্ষণ কথা হলো, শেষে তারা একে অপরের সাথে কোলাকুলি করে নিল। বাড়ি ফিরতে ফিরতে প্রায় সন্ধ্যা হয়ে গেল সবার। সবাই আগে ফ্রেশ হয়ে নিল, এরপর শফিক সাহেব ডাক দিল। এক এক করে সবাই আসলো, সবাই একসাথে গোল হয়ে বসলো। ভাইজান, হঠাৎ করে ডাকলে যে, বিশেষ কিছু বলবে নাকি? একসঙ্গে দুটো সুসংবাদ দিব বলে তো সবাইকে ডাকলাম। কি সুসংবাদ শুনি? রুকাইরার তো বিয়ে হলো না, তাই না? এবার একসঙ্গে দুটো বিয়ে আরও হবে এই বাড়িতে। ভাইজান, তোমার কথার তো কিছুই বুঝলাম না আমরা। আরে বলছি, সবুর কর একটু। রুকাইরার খালা শাশুড়ির ছেলে সাদিকের সাথে আজকেই আমার বড় মেরিনের বিয়ের কথা পাকা করলাম। ওদের নাকি মেরিনকে পছন্দ হয়েছে, আর ছেলেও ভালো চাকরি করে, পরিবারও ভালো, তাই আজকেই বিয়ের তারিখ পাকা করে আসলাম। ওরা জোর দিল, তাই তো এই মাসের শেষ তারিখে বিয়ে হবে। তাহলে তো ভালোই হলো, রুকায়া আর মেহেরিন পাশাপাশি থাকবে। নিজের আব্বুর মুখে বিয়ের কথা অন্য ছেলের সাথে শুনে মেহেরিন তো অবাক। বারবার শুভ আর মেহেরিন দুজন দুজনের দিকে দেখছে। মেহেরিন ভেবেছিল বাড়ি এসে শুভর বিষয় তার আব্বুকে জানাবে, কিন্তু আগে যে এরকম কথা শুনতে হবে সেটা বিশ্বাস করতে পারেনি মেহেরিন। একটা তো শুনলাম, বাকিটা? মামুদার ইন্টার পরীক্ষা হলে আমার বোনের একমাত্র ছেলে শুভর সাথে বিয়ে দিব। হয়তো আমার বাগিনা শুভ মন খারাপ করেছিল এতদিন, তাই আমি চাই সম্পর্কটা আরও মজবুত হোক। আমার বাগিনা আনাগোনা চলাফেরা এই বাড়িতে থাকুক, আবারও সবাই ভালোবাসার নতুন করে পাক সে। সত্যি শফিক, আজকে মনটা ভরে গেল। বাবা মা মরা ছেলেটাকে নিয়ে এত ভাবিস, সেটাই বুঝি নাই। শোন নানু ভাই, মামা জানে, মামা মানে জানিস তো, দুবার মা বলা ডাকা, সুতরাং মামার সম্মানটা রাখিস। এমন কোনো কাজ করিস না যাতে তোর মামা আবারও কষ্ট পায়। শুভর প্রতি আমার সেই বিশ্বাস আছে। এই বাড়িতে এসেছে থেকেই তো দেখলাম কত শান্ত ভদ্র ভালো ছেলে আমার বাগিনা। ঠিক কাজ করলেন ভাইজান। যেহেতু তোমার ছেলে নেই, সেহেতু মাহমুদা আর শুভ এখানেই থাকবে। শুভ জামাই, ভাগিনা এবং ছেলের কাজও করবে। একদম ঠিক বলেছিস তুই। আমাদেরও তো বয়স হবে, তখন তো কারুর দরকার পড়বে। সব কিছু শুনে মাহমুদা খুশি হলেও শুভ আর মেহেরিন খুশি হতে পারল না। মেহেরিন তো কেঁদেই ফেলল। নিজের আব্বুর ওপরে কোনো কথাও বলতে পারল না মেহেরিন। রুকায়া দুজনের দিকে তাকালো, দুজনের চোখেই পানি টলটলো করছে। ধনীরাম তো অবাক হলো এমন একটা ঘটনা ঘটবে। শুভ সেখানে থেকে উঠে চলে গেল নিজের ঘরে। ধনীরামও শুভর পেছনে পেছনে গেল। স্যার, এটা কি হলো? তাহলে কি মাহমুদা সত্যি সত্যি তার বাবাকে বলেছে? কিছুই তো বুঝলাম না আমি। এদিকে নানিও আবারও এমন কথা বললো, কোনো কথা বলার জায়গাও থাকলো না। তাহলে কি মাহমুদাকে বিয়েটা করবেন আপনি? আপনার চোখ তো বলে আপনি মাহমুদা নন, মেহরিনকে চান। এমন সময় কোথা থেকে যেন দৌড়ে এসে শুভকে জড়িয়ে ধরল মেহেরিন। ধনীরাম সাথে সাথে দরজার কাছে চলে গেল, কারণ এই সময় দুজনের কথা বলাটা জরুরি। তাই তো দরজার কাছে গেল যাতে কেউ আসলে বলতে পারে। মেহেরিন শুভকে জড়িয়ে ধরে গালে মুখে ঠোঁটে চুমু দিতে থাকলো। শুভর খুব ইচ্ছে করছে পাল্টা চুমু দিতে আর খুব শক্ত করে মেহেরিনকে জড়িয়ে ধরতে, কিন্তু সেটা এখন আর চাইলেও পারছে না সে। শুভ, চলো আমরা এখান থেকে পালিয়ে যাই। এখানে থাকলে আমার বিয়ে ওই সাদিকের সাথে দিবে। এটা আমি করতে পারবো না, আপনি চলে যান। শুভ, এটা রাগ অভিমানের সময় নয়, বেশি সময় নষ্ট করা যাবে না, বুঝলে? আজকে রাতেই আমরা পালিয়ে যাব। আমার মায়ের মতো একই ভুল করতে চাচ্ছি না আমি। দেখলে না মামা কি বললো? আমাকে বিশ্বাস করে তিনি। আমি মামার সেই বিশ্বাস ভাঙতে পারবো না মেহেরিন। শুভ, যদি আমাকে নিয়ে না পালাও তাহলে আমার লাশ দেখবে, তুমি বলে দিলাম। মেরিন, বোঝার চেষ্টা করো তুমি। তোমাকে আমিও পাগলের মতো ভালোবাসি। তোমাকে ভালোবাসি বলেই তো ছুটি নিয়ে এখানে আবারও এসেছি। কিন্তু মামা নানি যা বললো সেটার বাইরে আমি যেতে পারবো না। শুনলে না, মামা বললো ছেলে হিসেবে চায়, শেষ বয়সে সঙ্গী হিসেবে চায়। এখন তুমি বলো কেমন করে তোমাকে নিয়ে পালাই আমি? আমার জীবনের প্রথম পুরুষ তুমি, এমনকি শেষ পুরুষও তুমি। বউ হলে তোমার হব, না হলে লাশ হব, এই বলে দিলাম। আমি যদি আমার
আব্বুর কথার বাহিরে যেতে পারি, তাহলে তুমি কেন পারবে না? আমি যে আটকে গেছি কথার ফাঁকে, প্লিজ এমন কিছুই করো না তুমি। আমাকে একটু মাহমুদের সাথে কথা বলতে হবে যে। যা করার দ্রুত করো, হাতে সময় নেই। আব্বু বলতে শুনলাম বিয়ের তোড়জোড় শুরু করতে, হাতে মাত্র বিয়ের 8 দিন সময় আছে। মেহেরিন আর কোনো কথা না বলে সেখান থেকে চোখের পানি মুছে বের হলো। শুভ ভেবে পাচ্ছে না এখন সে কি করবে। একদিকে নিজের ভালোবাসা, অন্যদিকে তার মামা। এমনিতেই শুভর মা ভুল করায় তার মামা তাকেও মানতে চায়নি। এখন যদি শুভ ঠিক তার মায়ের মতো কাজ করে তাহলে কি হবে এখন তার? ঠিক সেই সময় শুভর ফোনে একটা কল আসলো। এখন তাহলে সত্যি সত্যি মেহেরিনের সাথে সাদিকের বিয়ে হবে, কারণ সেনা ক্যাম্প থেকে কল এসেছে। সেনা ক্যাম্প থেকে ফোন করে জানালো আজকের মধ্যেই তাকে ফিরতে হবে। এমন সময় আবার মাহমুদা শুভর ঘরে আসলো। ধনিরামও তখন ঘরে ঢুকলো। শুভর খুব রাগ হচ্ছে মাহমুদাকে দেখে। মাহমুদার চোখ মুখে বলে দিচ্ছে সে কতটা খুশি। এদিকে শুভর মনটাও মানছে না, কারণ একবার মেহরিনকে হারিয়ে ফেলে সে যে কষ্ট পেয়েছে, দ্বিতীয়বার আবারও পেয়ে তাকে হারাবে সেটা ভাবতে পারেনি শুভ। তোমার তো খুশি হওয়ার কথা, তাহলে এইভাবে মন খারাপ করে আছো কেন? মন খারাপ হওয়ার, এত কাজ করলে মন তো খারাপ হবে। তাহলে কি সারা জীবন একা থাকবে নাকি আপনার স্যার? তার সাথে আমার বিয়ে হবে, উফ, শুনেই মনে শান্তি লাগতেছে। হঠাৎ আপনি থেকে স্যারকে তুমি বলা শুরু হলো, আপনার তো শাস্তি লাগবে। সে যখন আমার হবু জামাই হয় তখন তো তুমি করেই বলতে হবে। তুমি কথা না বলে চুপ করে আছো যে। কি বলবো আমি, সব তো মামাকে তুমি বলেই দিয়েছো। তুমি জেদ ধরে মামাকে বললে আমাকে তোমার পছন্দ, ভালোবাসো, অমনি মামাও রাজি হলো। সেই সাহস থাকলে না আব্বুকে বলবো। আমি আব্বুকে জমের মতো ভয় করি, আর যদি ভালোবাসার কথা বলতাম তাহলে নির্ঘাত আমাকে বাড়ি থেকেই বের করে দিত। তুমি না বললে মামা কেন তোমার সাথে আমাকে বিয়ে দিতে চাইবে? সেটা তো আমিও জানি না, হঠাৎ করে আম্মুকে বলতে শুনলাম, মানে আব্বুকে বললো মেহরিনের সাথে তো সাদিকের বিয়ে ঠিক করলে, এবার মাহমুদার কথাটাও ভাবো। তখন তারা ভাবতে ভাবতে তোমাকে পছন্দ করলো আমার জন্য। কিন্তু আমি তো অন্য কাউকে ভালোবাসি, তোমাকে বিয়ে করলে তুমি আমি কেউ সুখী হব না। আব্বুর কথার বাহিরে আমি যেতে পারবো না, আর তুমিও যেও না, তাহলে সারা জীবনের জন্য এই পরিবারের সঙ্গে তোমার সম্পর্ক শেষ হবে। সম্পর্ক ঠিক করতেছে সব হারিয়ে ফেলতেছি আমি, জানি না কি হবে পরে, কিছুই মাথায় ঢুকতেছে না। কি ফোন করেছিল স্যার আপনাকে? ও হ্যাঁ, অফিস থেকে ফোন করছে, জরুরিভাবে সেনা ক্যাম্পে ফিরতে হবে। তাহলে চলেন, ব্যাগ তো গোছানো আছে। রাতটা থেকে যাও। হাতে সময় কম, তাই এক্ষুনি যেতে হবে আমার। ধনিরাম, ব্যাগ সব নিয়ে নাও, আমি রাতেই বাসে যেতে হবে। ধনিরাম ব্যাগ নিয়ে নিল। শুভ এক এক করে মামা মামি, খালা, কাজিন, ভাই বোন সবার কাছ থেকে বিদায় নিল। শুভর অনেক কথা বলার ছিল, কিন্তু হঠাৎ ডাক পড়ায় বলতে পারল না। শুভর চোখে পানি। সবাই মনে করেছে তাদেরকে ছেড়ে যাচ্ছে বলে কান্না করছে, কিন্তু শুভ তো মেহরিনকে হারিয়ে ফেলে কান্না করছে। সবার দেখা পেল, শুধু রুকাইয়া আর মেহরিনকে দেখল না। তখন শুভর ছোট মামা জানালো ওরা দুজন ছাদে আছে, তাই শুভ দৌড়ে ছাদে গেল। গিয়ে দেখে মেহরিন কান্না করছে আর রুকাইয়া তাকে সান্ত্বনা দিচ্ছে। শুভ এবার তাদের কাছে গেল। শুভ 2 হাত বুকে বেঁধে সোজা দাঁড়ালো। মেহরিন চোখের পানি মুছে ফেলল। আমি এখনই চলে যাচ্ছি, তাই যাওয়ার আগে দেখা করতে আসলাম। চলে যাচ্ছ মানে? ক্যাম্প থেকে ফোন করেছিল, জরুরিভাবে যেতে হবে, তাই এখনই চলে যাচ্ছি আমি। আমিও তোমার সাথে যাব। এখানে থাকলে আব্বু আমার বিয়ে সাদিকের সাথে দিবে। এটা সম্ভব নয় মেহরিন। মিয়ানমার আর ভারতের কিছু সন্ত্রাসী গোষ্ঠী এক হয়েছে, তারা দেশে অশান্তি বাড়াতে চাচ্ছে। আমি সেটা বলি নাই, আমি বলেছি আমাকে এখান থেকে নিয়ে চলো। আমি এখানে থাকবো না, এখানে একা থাকলে আব্বু আমার বিয়ে দিয়ে দিবে। সেটাও সম্ভব নয় মেরিন। মামা মামের মনে কষ্ট দিয়ে তোমাকে নিয়ে পালাতে পারবো না। এটা কি তোমার শেষ কথা শুভ? শেষ কথা কিনা জানি না, কিন্তু আমি এই পরিবারের কারোর সাথে সম্পর্ক শেষ করতে চাই না। ঠিক আছে, আমাকে কবর দেওয়ার জন্য অন্তত এসো তুমি। আপু, মেহরিনকে বোঝান একটু, কি বলে সব। শুভ, একবার মামার সাথে বসে কথা বলে দেখো। এখনো তো সবকিছু ঠিক হয়নি, এখনো তো সময় আছে। আপু, আমিও এটাই ভেবেছিলাম, কিন্তু দেশের আগে নিজের স্বার্থ না, আগে দেশ, তারপর নিজের চিন্তা। তুমি চলে গেলে তো আর অত সহজে আসবে না। তখন তো সত্যি সত্যি মেহেরিনের বিয়ে সাদিকের সাথে হবে, আর মেহেরিন সেই তখন থেকেই কেঁদে যাচ্ছে। তা আপনি বলেন কি করব এখন? আমি দেশের জন্য লড়বো নাকি নিজের ভালোবাসার মানুষকে পাওয়ার জন্য লড়বো? আগে দেশ।
আপু আমি চেষ্টা করব 1 সপ্তাহের আগে এখানে ফিরে আসতে। ততদিন পর্যন্ত দয়া করে মেহেরিনকে দেখে রাখবেন। 1 সপ্তাহ এসে লাশ দেখবে আমার, বুঝলে তুমি? এরকম কথা বলে ঠাস করে দেবো একটা কানের নিচে। শুভ, শেষবারের মতো তোমাকে একটু জড়িয়ে ধরতে চাই আমি। শুভ দুহাত প্রসারিত করে দিল। মেহরিন ঝাঁপিয়ে পড়ল শুভর বুকের মাঝে। এরপর সেই আগের মতোই শুভর গালে মুখে চুমু দিল। শুভ মেহরিনের গালে মুখে চুমু দিল। এরপর মেহরিন 4 ঠোঁট এক করল, সাথে সাথে রুকাইয়া উল্টো দিকে ঘুরল। এভাবে কতক্ষণ ছিল জানে না দুজনে। যখন ধনীরাম শুভকে ডাকার জন্য ছাদে আসলো তখন দুজন দুজনকে ছেড়ে দিল। ছাদ থেকে নামা পর্যন্ত মেহরিন শুভকে ধরেছিল। সবার কাছ থেকে বিদায় নিয়ে শুভ ক্যাম্পের উদ্দেশ্যে রওনা হলো। শুভ চলে গেছে আজকে 3 দিন হলো, কিন্তু শুভর কোনো খোঁজ খবর নেই। এদিকে মেহরিনের সাথে সাদিকের বিয়ে হবে, তার জন্য আবারও বাড়িঘর নতুন করে সাজানো হচ্ছে। কিন্তু যার বিয়ে সেই মেহরিন মন মরা হয়ে আছে। রুকাইয়া এসে থেকে আর যায়নি। কিরে মেহরিন, এভাবে মনমরা হয়ে থাকলে হবে? ঠিকমতো খাওয়া করছিস না, ঘুমাচ্ছিস না? কার জন্য খাবো, কার জন্য মন ভালো রাখবো? যার জন্য ভালো থাকবো সে তো গেছে থেকে আর যোগাযোগ করতেছে না। হতে পারে খুব ব্যস্ত আছে। দেখছিস না টিভিতে নিউজ ওই সন্ত্রাসীগুলোর সাথে কিভাবে লেগেছে। তাই বলে কি একবার ফোন করে জানাবে না? আরে বাবা, সময় পেলে তো জানাবে। এমন অস্থির হচ্ছিস কেন? ঠিক সেই সময় মাহমুদা এসে গেল। এসে দেখে রুকাইয়া আর মেহরিন কথা বলছে। মেহরিন মাহমুদাকে দেখে আবারও যখন কথা বলতে যাবে, আপু, সাদিক ভাই এসেছে, তোকে ডাকতেছে আব্বু। এমনিতেই মেজাজটা ভালো নেই, তার উপর এই গাধাটা এসেছে। এমন কথা বলতে নেই, সে এখন আমাদের মেহমান। চল যাই, না হলে আবার বড় আব্বু রাগ করবে। ইচ্ছে না থাকলেও যেতে বাধ্য হলো। ইদানিং সাদিক এত ফোন করে মেহরিন খুব বিরক্ত। বাহিরে এসে দেখে সাদিকের সাথে মেহরিনের আব্বু আম্মু দাদি চাচি কথা বলছে, আর সাদিক চা খাচ্ছে বসে বসে। মেহরিন গিয়ে ওর আম্মুর পাশে দাঁড়িয়ে থাকলো। মেহরিন, সাদিক নাকি তোকে নিয়ে বিয়ের কেনাকাটা করতে যাবে। যা ঘরে গিয়ে রেডি হয়ে বের হয়ে নে। আমার যেতে ইচ্ছে করতেছে না। এটা কোন ধরনের কথা? 2 দিন পর যার সাথে তোর বিয়ে হবে তার মুখের উপর না বলিস কেন? কত আশা করে এসেছে এই ছেলেটা। মেহরিন যা, কোনো সমস্যা নেই। যদি আমার সাথে যেতে সমস্যা থাকে তাহলে থাক, আমি একাই যাব। দিলে তো ছেলেটার মনটা খারাপ করে। যাও বলতেছি, রেডি হয়ে আসো দ্রুত। দাদুমণি, হবু বরের উপরে এখনই না বলছো? এখন তো বিয়েই হলো না। ওই বাড়ির সবাই কি মনে করবে? হ্যাঁ, বলবে আমরা আমাদের বাড়ির মেয়েকে ভালো করে শিক্ষা দিতে পারি না। কোনো উপায় নেই, এক প্রকার মনের বাহিরে বাধ্য হয়ে যেতে হলো। আজকে সাদিক বাইক নিয়ে এসেছে। মেহরিন বাইকে উঠে দূরত্ব রাখলো। এখন কি হাতটা দিয়ে বাইক ধরে রেখেছে শুধু মেহরিন। সাদিক ভালো দেখে একটা মার্কেটে ঢুকলো আর কেনাকাটা করলো। পুরো রাস্তায় মার্কেটে সাদিকের কথার শুধু উত্তর দিচ্ছে, আর কোনো কিছুই বলেনি মেহরিন। যখন বাড়িতে নামিয়ে দিল, আপনি কি কোনো কারণে আমার উপরে রেগে আছেন? কই না তো, রাগ করবো কেন আমি? এমনিতেই আর কি, মনটা খারাপ তাই। আর কয়েকদিন পর বিয়ে আমাদের, মনটা ফ্রেশ করে নেন কেমন? নলে নতুন জায়গায় মন বসাবেন কি করে? আচ্ছা ঠিক আছে। এই বলে মেহরিন বাড়ির ভিতরে ঢুকে গেল। আজকে মেহরিন আর সাদিকের বিয়ে। পুরো বাড়ি ভর্তি মেহমান এসেছে। কাজে এসে লেখালেখি প্রায় শুরু করে দিয়েছে। মেহরিনের হাতের মুঠোয় বিষের বোতল। ঠিক সেই সময় রুকাইয়া এসে জানালো, আব্বু, আম্মু, বড় আব্বু, দাদি, সন্ত্রাসীগুলি নাকি শুভর বুকে লেগেছে। শুভকে নাকি সিএমএইচ হাসপাতালে ভর্তি করেছে। সবাই শুনে তো চমকে উঠল। কিসের বিয়ে, কিসের কি? সবাই টিভি চালু করলো। ব্রেকিং নিউজে দেখাচ্ছে ভারতের সন্ত্রাসীর গুলিতে সেনাবাহিনীর চৌকস বোম ডিফিউজ অফিসার শুভ গুরুতর আহত হয়ে সিএমএস হাসপাতালে ভর্তি, এবং সেই সাথে অফিসার শুভ বাঁচবে কিনা সন্দেহ আছে। অফিসার শুভকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। এমন খবর দেখে সবাই কান্না করা শুরু করলো। সবচেয়ে বেশি পাগলের মতো কান্না করছে মেহরিন। আজকে তোর বিয়ে আর তুই এভাবে কান্না করতেছিস কেন? আপু, আমি এই বিয়ে করতে পারবো না। আপু, আজকে একটা সত্যি কথা বলি তোমাকে। আপু, আমি যখন নানার বাসায় থেকে পড়াশুনো করতাম
তখন থেকেই শুভর সাথে আমার প্রেম, কিন্তু তখন আমরা জানতাম না সে আমার ফুপির ছেলে। এসব কি বলতেছিস তুই মেরিন? এখনই তোর বিয়ে হবে আর এখন এসব কি? বাড়ি ভর্তি মানুষ, আমার সম্মান কি নষ্ট করবি? আপু, তুমি বললে আমি সাদিককে বিয়ে করতে পারি, কিন্তু সাদিকের সাথে বিয়ে হওয়ার আগে আমি এই বিষ খেয়ে নিব। আব্বু, কোনোদিন তোমার কথার অবাধ্য হই নাই। আব্বু, শুভকে বলেছিলাম আমাকে নিয়ে পালিয়ে যেতে, কিন্তু শুভ এই পরিবারের সম্মান, এই পরিবারের সুসম্পর্ক রাখতে চায় বলে এমন আমাকে নিয়ে পালাইনি। আব্বু, আমি শুভকে ছাড়া বাঁচবো না। বড় আপু মেহরিন যা বলতেছে সব সত্যি? তাহলে এতদিন আমাকে জানাওনি কেন? ভয়ে বড় আপু। আর যখন জানাবে সেই সময় আপনি সাদিকের সাথে বিয়ে ঠিক করলেন। আব্বু প্লিজ, বিয়েটা ভেঙে দাও, আমি শুভকে ছাড়া থাকতে পারবো না। বাড়ির সবাই শফিককে বোঝালো, শফিক বুঝলো সব, কিন্তু এখন সাদিকের পরিবারকে এভাবে বিদায় করা কি ঠিক হবে? তাই অনেক ভেবেচিন্তে সাদিকের পরিবারের সাথে কথা বলে মাহমুদার সাথে সাদিকের বিয়ে দিল। প্রথমে অবশ্য মাহমুদা রাজি ছিল না, পরে যখন মেহেরিন সব বলল, সব জানালো, তখন রাজি হয়। সাদিকও নিজের বাবা মা, নিজের সম্মানের কথা ভেবে এবং মেহেরিন আর শুভর প্রেমের কথা শুনে রাজি হয়। কোনোরকম বিয়ের পর্ব শেষ হলে আব্বু, এই দিকটা সামলাও তোমরা, আমি, চাচু, রুকাইয়া আপু ঢাকায় যাই। আচ্ছা, সাবধানে যা তোরা। এদিকে সব ঝামেলা মিটে গেলে আমরাও যাব তখন। মেহরিন, শামচুল, রুকাইয়া রাতেই ঢাকাগামী বাসে উঠল। সেখান থেকে তারা সরাসরি সিএমএইচে গেল। শুভকে আইসিইউতে রাখা হয়েছে। মেহরিন সেখানে রুকাইয়াকে ধরে কান্না করছে। এরপর ধীরে ধীরে সবাই আসে, কিন্তু শুভর জ্ঞান ফিরে না। তাই শুভকে জরুরিভাবে সিঙ্গাপুরে নেয়ার আলোচনা হয়। শুভর পরিবার থেকে একজন যেতে পারবে। মেহরিন যেরকম পাগলামি করছে, তাই সবাই মিলে সিদ্ধান্ত নিল মেহরিন যাবে। দীর্ঘ 1 মাস চিকিৎসার পর শুভকে নিয়ে দেশে ফিরে মেহরিন। দিনরাত এক করে সেবা করেছে শুভর। দেশে আসার পরই মেহরিনের সাথে শুভর বিয়েটা হয়ে যায়। শুভ যখন বাসর ঘরে ঢুকলো, তখন দেখে বসে আছে মাহমুদা। কি তুমি এখানে কেন? আর মেরিন কোথায়? আমি তোমাকে ভালোবাসি, আর আমার সাথেই তোমার বিয়ে হয়েছে, বুঝলে? এখন কথা না বলে আসো তো, বাসর করবো। কি সব পাগলের মতো বলো তুমি? আমার বিয়ে মেরিনের সাথে হয়েছে, তোমার সাথে নয়। আরে রাগ করেন কেন দুলা ভাই? মজা করছিলাম। আপু বাথরুমে গেছে, বুঝলেন? একটু পরে ফ্রেশ হয়ে মেহরিন ঘরে ঢুকলো। মেহরিন জানে এতক্ষণ শুভর সাথে মজা করছিল মাহমুদা। এবার ঘর থেকে বের হয়ে যা, এবার এখানে আসো তুমি। আসলাম, চলো বাসরটা করে ফেলি। জি না, বাসর আর হচ্ছে না, কারণ আমাকে অনেক দিয়েছো, তাই আজকে বাসর হবে না। এটা তোমার শাস্তি। আমিও সেনাবাহিনী, আমিও জানি কেমন করে নিজের জিনিস আদায় করে নিতে হয়। ব্যাস শুরু হয়ে গেল মেহরিন আর শুভর ধস্তাধস্তি। পুরুষ মানুষের শক্তির কাছে মেয়ে মানুষ তো অসহায়, এটা কি বলতে হয়? তারপর বাকিটা ওই যে, আরে বোঝেন না, ওই যে আল্লাহ হাফেজ।